স্যার আপনার মিউট করা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার এখন ঠিক আছে। হাই, মোটামুটি 3500 জনের মতো এসছে, তাহলে বিষয়টা আলোচনা শুরু করা যেতে পারে। আচ্ছা, আমার নাম সৌম্যদীপ পাল, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোটোটাইপ সায়েন্টিস্ট টিউরিং রিসার্চ ল্যাবরেটরিতে। হাই স্যার, হাউ আর ইউ? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ স্যার। আর আমার আরেকটা পরিচয় হলো যে আমি একজন ম্যাথমেটিক্যাল সায়েন্টিস্ট, থিওরিটিক্যাল ম্যাথমেটিশিয়ান, মানে খুব বোরিং জিনিসপত্র করি আমি, যেগুলো কারোর পছন্দ নয় খুব একটা। যাকে তো আজকে মূলত এটা কোনো আলোচনা নয়, একটা আড্ডা বলা যেতে পারে। আমি একটু জানার চেষ্টা করব তোমাদের থেকে, হয়তো আমি যদি কিছু ইনপুট দিতে পারি তাহলে সেটা ভালো হবে হয়তো তোমাদের জন্য। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়টা এখন খুব একটা হট টপিক, মানে পৃথিবীর চারিদিকে এটা নিয়ে প্রচন্ড আলোচনা শুরু হয়ে গেছে যে এই জিনিসটা কি হচ্ছে, কেন হচ্ছে, এবং ফলত আরেকটা দিকে আমাদের বাঙালিদের একটা যেটা সবকিছুতে একটাই মন কুডাকেন আমাদের, সেই কুডাকছে আমাদের যে এটাতে কি আমাদের কিছু ভালো হবে না আমাদের খারাপ হতে পারে। তো একটা খুব যুক্তিসঙ্গত প্রশ্ন এবং স্বাভাবিক আশা। তো সেই বিষয়ে যেহেতু আমি বেশ কিছুদিন ধরে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে মানে একেবারে ওতপ্রোতভাবে কাজ করছি, তো ফলত আমার মনে হয়েছে যে আমি কিছুটা হয়তো অ্যাড করতে পারবো, আমি হয়তো কিছুটা বোঝাতে পারবো যেটা কোথায় কোথায় গেলে বেটার হতে পারে এবং কোথায় গেলে সমস্যাজনক হতে পারে। আচ্ছা, অনেকেই হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটার সাথে সবাই নিশ্চয়ই পরিচিত। আচ্ছা, মূলত এখানে কারা কারা এআই কে, মানে মোটামুটি জেনারেটিভ এআই যেটা আমরা চ্যাট বেসড এআই যেটা করি আমরা, চ্যাট জিপিটি, গুগল জেমিনাই নিয়মিত ব্যবহার করে নিজের কাজের জন্য, কেউ কি আছে? আমি করি স্যার। আচ্ছা, কি ধরনের? আমিও করি স্যার, আমিও করি স্যার। আচ্ছা, কি ধরনের কাজ? আমি স্যার বলবো? হ্যাঁ, একজনকে কোনো অসুবিধা নেই, একজনের করে বলো। মোটামুটি বেসিক সলিউশন আর ওই স্টাডি মোডের যেগুলো করা যায়। আচ্ছা, আর কেউ? স্যার আমি কন্টেন্ট রাইটিং এর জন্য ইউজ করি। হেল্প মি। আচ্ছা, আমি কোডিং রিলেটেড। হ্যাঁ, আমি কোডিং রিলেটেড স্টাফে কোনো মানে ওরকম ডাউট কিছু হলে তার জন্য হেল্প নিই। ঠিক আছে, এখন মানে কি বলবো, মানে গুগলে যাই না, মানে চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি এগুলোই মোস্টলি ইউজ করি। আর স্যার ডিবেটের ক্ষেত্রে ইউজ করি একটু, মানে পারপ্লেক্সিটি প্রো ভার্সনটা হয়ে যাওয়ার ক্ষেত্রে ওই এয়ারটেলে যেটা ফ্রি দিচ্ছে, ওতে ওই ইন্টার কমিউনিকেশনের জন্য ভয়েস মোডগুলো ক্লড বা এগুলোর থেকে অনেকটা বেটার হয় অনেক ক্ষেত্রে। ওইটা একটু ইউজ করা যায়, মানে ইন্টারপার্সোনাল কোনো ডিবেট এই রিসেন্ট ইস্যুতে এগুলোর জন্য আর কি। আর সেগুলো অনেকটাই বেশি ডিপ রিসার্চ হয় দেখেছি, মানে এই রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা জিও পলিটিক্সের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই রকমগুলো একটু ইউজ করছি, যাতে ইন্টারপার্সোনাল স্কিল বা স্পোকেন ইংলিশের স্কিলটা এরকম হয়, এরকম ক্ষেত্রে। আচ্ছা, আর কেউ? ডিবাগিং এর ক্ষেত্রে ডিজাইনিং এর জন্য, সরি, ডিবাগিং এর জন্য ইউজ করি, মানে কোড পারপাস আর কি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি একটু বলে দিই যে আমি মূলত কি কাজটা করি আর কি, মানে তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমার মূল কাজটা হলো, মানে এই এটা খুব খটোমটো নাম, বিষয়টা এতটা জটিল কিছু না, খুব সহজ একটা কাজ করি আমি। যে কাজটা হলো বিভিন্ন, আমি যে ল্যাবরেটরিতে কাজ করি, ট্রেনিং ল্যাবরেটরি, তো সেখানে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোম্পানিজগুলো আছে, যেমন ধরা যাক ওপেন এআই, ঠিক আছে, বা গুগল ডিপ মাইন্ড, তাদের বিভিন্ন সব মডেলগুলো আছে, সেই মডেলগুলো আমি টেস্ট করি এবং সেই মডেলে অনেক গোলমাল থাকে। কোথায় কি গোলমাল আমরা সেই রোগটা খুঁজে বার করি, তারপর আবার শুধু রোগ খুঁজে বার করলে হয় না, রোগটাকে আবার সারাতে হয়, তো তারপর বসে বসে অঙ্ক করে সেটাকে সারাতে হয়। এই পাতি কাজটুকু আমি করি। তো ফলত তোমাদের বলা একটুখানি বোঝাতে আমার সুবিধা হবে যে যেহেতু তোমরা যে ধরনের কাজগুলো করো সেই ধরনের বিভিন্ন কাজে কাজগুলোতে আমরা টেস্ট করাই আর কি। আর কি কেউ আছে যারা এই কাজগুলোর বাইরে অন্যরকম কেউ কিছু কাজ করে, বা কেউ কি আছে যে কিছু খালি গল্প করে?
এরকম কেউ আছো? আমি তো অনেক কিছু জিজ্ঞেস করি, মানে মানে কি বলবো, কেরিয়ার নিয়ে, তারপরে হানিমুনে যাবো কোথায়, হ্যান ত্যান, মানে যা আছে সবই আমি আলোচনা করি। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে অ্যাকচুয়ালি এই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসটা হঠাৎ করে এলো কোত্থেকে? মানে মানে এই মালটা কোত্থেকে হঠাৎ করে একটা উড়ে এসে জুড়ে বসলো? আমরা তো এটার নাম শুনছি বোধহয় লাস্ট 2021 সালে। যদি ভালো হয়। তো বিষয়টা হচ্ছে এটা জিনিসটা এলো কোত্থেকে হঠাৎ করে, মানে কেন এটার প্রয়োজন পড়লো? মানে এটা ছাড়াও তো আমাদের কাজকর্ম চলে যাচ্ছিল, তো হঠাৎ করে কেন এর প্রয়োজন পড়লো আমাদের? এনিওয়ান? প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। ওকে, কম টাইমে সব কাজ হয়ে যাচ্ছে, যেটা কাজ করতে 1 ঘন্টা লাগে সেটা 10 মিনিটে হয়ে যাচ্ছে। বিষয়টা হলো প্রবলেম সলভিং এর জন্য স্যার, বেস্ট আইডিয়া জন্য স্যার, কাজ তো অটোমেট করার জন্য। আজকে অটোমেট আসিফ ভাই বলে বিশ্বজিৎ দাও, আমি একটু কথা বলতে কি করব? না না, দিতে হবে না, দরকার নেই। হ্যালো। আচ্ছা, হ্যালো। না, তোমাকে না, এটা হচ্ছে যে কোনো যে জিনিসটা আমরা মানে ভাবনা চিন্তা করতে সময় নেই, সেটা তাড়াতাড়ি সলভ করার জন্য এআই সাহায্য করে। গল্পটা হচ্ছে কি এরকম না, মানে অ্যাকচুয়ালি এটার জন্য হয় প্রথম মানে এআই করার যে মূল যে এআই তখন তো ভাবা হয়নি। আচ্ছা, এই এআই শব্দটা পৃথিবীর কোনোদিন কোনো বিজ্ঞানী ব্যবহার করেনি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা কেউ কখনো ব্যবহার করেইনি। মূলত যেটা নিয়ে কাজ করা হচ্ছিল সেটা হচ্ছিল একটা, আচ্ছা বিশ্ব তুমি তো মাইক অফ করে রাখতে বেটার হয়, যদি মিউট করে রাখো। মূলত যে কাজটা হচ্ছিল সেটা হচ্ছে কি একটা শক্তিশালী কম্পিউটার বানানো। এবার একটা শক্তিশালী কম্পিউটার আমাকে কি করবে? সে আমাকে অঙ্ক কষতে সাহায্য করে। কারণ আচ্ছা, তার আগে চার্লস ব্যাবেজের বিভিন্ন অ্যালগরিদম মেশিনস তৈরি হয়েছে, কিন্তু মূল যে সমস্যাটা ছিল আমাদের সেটা হচ্ছে কি জটিল জটিল অঙ্ক, মানে 1 লক্ষটা প্রাইম নাম্বারসের পরপর ক্যালকুলেট করে যাওয়া ইত্যাদি ইত্যাদি জিনিসপত্রের জন্য আমাদের দরকার ছিল একটা শক্তিশালী যন্ত্র। তা সেরকম কি যন্ত্র বানানো সম্ভব হয়েছিল? তোমরা কেউ অ্যালান টুরিং এর নাম শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, অনেকেই হয়তো শুনেছে। অ্যালান টুরিং কে বলা হয় দ্য জিনিয়াস অফ কম্পিউটার সায়েন্স। তো এই যন্ত্রগুলো যখন তৈরি হচ্ছে তখন একটা প্রশ্ন অ্যালান টুরিং একটা বিজ্ঞান প্রবন্ধে লেখে। সেই প্রশ্নটা ছিল যে ক্যান মেশিন থিঙ্ক লাইক হিউম্যান? মেশিন কি মানুষের মতো ভাবতে পারে? এই প্রশ্নটা অ্যালান টুরিং করেছিল। পরবর্তীকালে ঠিক এই প্রশ্নটা ধরে জন ভ্যান নিউম্যান বলে আরেকজন বিজ্ঞানী ছিল, সেও কিছু এই ধরনের কাজকর্ম করছিল। এইবারে মূল প্রশ্ন তো করে দিল, উত্তরটা কে দেবে? মেশিন মানুষের মতো ভাবতে পারবে কি করে? তো বিজ্ঞানীরা এটার উত্তর খোঁজার চেষ্টা করেছিল। তারা ভেবেছিল একটা গরমের ছুটিতে উত্তরটা বেরিয়ে যাবে। আর মজার ব্যাপারটা হলো তারা জবে থেকে উত্তরটা খোঁজার চেষ্টা করেছিল, তারপর থেকে পেরিয়ে গেছে প্রায় 90 বছর, এখনো উত্তরটা খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যেটা পাওয়া গেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা ছোট ছেলে বা মেয়েকে কিভাবে একটা বেড়াল চেনাবো? একটা বেড়াল, সেটা আমরা বলবো একটা ছোট ছেলে বা মেয়েকে? এনিওয়ান? মানে মানে আচ্ছা, এই জিনিসটাকে বিড়াল বলে, এটা চিনাবো করে দেখে। give them the information first. আচ্ছা, হতে পারে about the cat.
সব থেকে সহজ পদ্ধতিটা কি? ছবি দেখিয়ে, একদম একটা বিড়ালকে দেখিয়ে দেখ একটা বিড়াল, তাই না? এই জিনিসটাকে বিড়াল বলে। তখন বিজ্ঞানীরা এইটা থেকে মাথায় এলো, আচ্ছা তাহলে তো আমরা একটা মেশিনকে এইভাবে বলতে পারি যে এই দেখ এই জিনিসটাকে এটা বলে, এটাকে বলে এক্স, এটাকে বলে ওয়াই, এটাকে বলে জেড। এইটা কিন্তু তখন থেকে করা শুরু হলো। পৃথিবীর যে প্রথমের দিকের একদম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল, যেগুলোকে তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হতো, তখন অ্যাসিস্ট্যান্ট বলা হতো, নর্মাল থিঙ্কিং মডেল বলা হতো, সেটার নাম কেউ বলতে পারে? একদম প্রথমের দিকে যেটা একেবারে প্রথম যে অ্যাপেলের যে প্রথম কম্পিউটার, যে পাওয়ার বুক, সেই পাওয়ার বুকের সাথে সেটা বিল্ট ইন করা ছিল। তো নাম বলতে পারবে কেউ কি আছে এখানে? একদম প্রথম, একদম ফার্স্ট জেনারেশনের ম্যাক কেউ ইউজ করেছো? না, জার্ভিস না, জার্ভিস একটু পরে এসেছে। এলিজা ছিল হচ্ছে কি একেবারে প্রথম। কিন্তু সেখানে একটা সমস্যা, কম্পিউটার বা যে কোনো যন্ত্র একটা নির্দিষ্ট বিষয় অবধি মনে রাখতে পারে, তার বেশি মনে রাখতে পারে না। কারণ আমাদের কাছে সেই মেমোরিটা স্টোর করার জন্য আমার মাথায় অত জায়গা নেই, আমি স্টোরটা করবো কোথায়? তারপর সে ভুলে যায়। আর তার জন্য এই যে মডেলগুলো যখন তৈরি হচ্ছে, একদম যেটা আমরা ফার্স্ট জেনারেশন বলি, 1950-60 দশকের আর কি, সেগুলো কিছুক্ষণ কথা বলার পর কথা বলা আবার প্রথম থেকে শুরু করছে। তোমরা কেউ চ্যাট জিপিটি 2000 একদম প্রথম চ্যাট জিপিটি কেউ ব্যবহার করেছিলে তোমরা? 2022-এই তো বেরিয়েছিল, লাস্টের দিকে নভেম্বর। একদম ফার্স্ট, মানে একদম জিপিটি 1টা যেটা তোমরা ইউজ করেছিলে কেউ কখনো? করেছিল না, 22-এর লাস্টে করেছিলাম। আচ্ছা, নভেম্বর। জিপিটি 5 ইউজ করছো অনেকে, মানে জিপিটি 5 তাই তো অনেকে ইউজ করছো অনেকে। তোমরা কেউ কখনো একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে জিপিটি 1 এর সাথে জিপিটি 5 এর মূল পার্থক্যটা কোথায়? স্যার কনটেক্সট অনেকটা রাখতে পারে। একদম যেটাকে আমরা বলি ডায়নামিক মেমোরি, ডায়নামিক মেমোরিটা সে কাজে লাগাতে পারছে। একটা চ্যাট থেকে আরেকটা চ্যাটে সে কনভারসেশন ঘুরিয়ে নিতে পারছে, যেটা জিপিটি 5 এর সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার ছিল। যেটা যখন জিপিটি 5 যখন কয়েক মাস আগে যখন লঞ্চ করা হলো, মনে হয় সেপ্টেম্বরে যখন লঞ্চ করা হলো জিপিটি 5টা, জিপিটি 5 প্রো যেটা, সেটার মূল ফান্ডা ছিল, তার মূল মানে মার্কেটিং গিমিকটা ছিল এটাই যে সে একটা চ্যাট থেকে কনভারসেশন আরেকটা চ্যাটে নিয়ে যেতে পারছে। আবার জিপিটি 1-এ যখন আমরা দেখতাম, তখন দেখতাম একটা নির্দিষ্ট ব্যবধানের পর সে ভুলে যাচ্ছে কি বলছে, তাই তো? আর এই সমস্যাটাই হচ্ছিল প্রথম জেনারেশনের মডেলে। আর এখন তো মানে জিপিটি 1 তো অনেকটা পর ভুলে যাচ্ছে। এই এলিজা বা এই ডিপ মাইন্ডের যে মডেলগুলো ছিল, আলফা প্রোগ্রো, এদের সমস্যাটা ছিল হচ্ছে কি এরা 3-4টে কথা বলার পর আবার ঘুরে ফিরে চলে যাচ্ছে। আর জিপিটি 5 বা জিপিটি 1 যদি কিছু না জানে, তখন তোমাকে বলে যে আমি জানি না, আমার কাছে এই খবরটা নেই। কিন্তু এই ফার্স্ট জেনারেশনের মডেলগুলোর সমস্যা ছিল, এরা কিছু না জানলে এরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করে দিত, হাই আই এম এলিজা, চলে এলো, এবং সেখান থেকে নতুন করে কনভারসেশন শুরু করলো। এই সমস্যাটা কিন্তু যেটা 1960-এর দশকে শুরু হয়েছিল, এই সমস্যাটা কিন্তু মেটেনি। এই সমস্যাটা চলতে শুরু করলো, মানে আরো বড় হচ্ছে। আমরা এর পরেও কিছু বেশ সুন্দর সুন্দর মডেল তৈরি করি, কিছু ইন্টেলিজেন্ট মডেল তৈরি করেছি। তোমরা একটু দাবা খেলা ফলো করো? তো দাবা মানে আমি খেলাটা জানি, কি করে খেলতে হয়। বা তো স্টক ফিশের নাম শুনেছো? কেউ স্টক ফিশের নাম শুনেছো? না। আচ্ছা, স্টক ফিশ হলো দাবার একটা ইন্টেলিজেন্স ইঞ্জিন, দাবা মেশিন। ইয়েস, যে স্টক ফিশ কিন্তু তখনকার যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন গ্যারি কাসপারভ, তাকে হারিয়ে দিয়েছিল।
এই স্টক ফিশও কিন্তু এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা উদাহরণ। এইবারে এইটা কিন্তু হঠাৎ করে একদিনে চলে আসেনি। বিষয়টা হচ্ছে কি, প্রথমে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এমন কিছু গেমের মানে খেলা সলভ করার চেষ্টা করেছিলাম যেগুলো খেলতে একজন লাগে, মানে একা একা খেলা যায়। ধরো একটা সুদোকু বা একটা পাজল সলভ করছি, সেটা আমি একা একা করতে পারি। আমি দেখলাম কিছুটা এক্সটেন্ডে গিয়ে সেটা একটা মডেল বা একটা ইঞ্জিন, একটা মেশিন সলভ করতে পারছে। কিন্তু যেই হয়ে গেল, যেই সেখান থেকে দুজন খেলতে পারে এমন কোনো খেলা, যেমন দাবা, আমি একটা চাল দিচ্ছি, তার পরিপ্রেক্ষিতে আরেকজন বলছে, ঠিক তখনই বিষয়টা কি হয়ে গেল? বিষয়টা হয়ে গেল যে তখন আমার চালের পরিপ্রেক্ষিতে ওকে চাল দিতে হচ্ছে। এটা নয় যে খেলাটা মানে একটা সুদোকু বা একটা অন্য ধরনের খেলা যেখানে একজন খেলছে, তখন সমস্যাটা কি হচ্ছে, মানে তখন সুবিধাটা কি? আমার মেশিনটা সেটা প্রথমে দেখছে, দেখে তার মাথার মধ্যে সে ছক কষে নিচ্ছে যে কি করে সেটা খেলতে হবে, তাই তো? কিন্তু যখনই একটা খেলা যখন দুজনে খেলছে, তখন তার আমার সাথে ধরো মেশিনটা খেলছে, আমার চালের পরিপ্রেক্ষিতে তাকে চাল দিতে হবে। এটা নয় যে সে আগে থেকে মাথার মধ্যে ম্যাপ করে নিতে পারবে, তাকে কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে হবে, তাই না? তো ফলত আপাতত ভাবে যদি দূর থেকে মনে হয় যে ঠিক আছে একজন খেলতে এখন দুজন খেলছে, একই ব্যাপার, কিন্তু না, এই পরিবর্তনটা ছিল একটা বিরাট পরিবর্তন। কারণ এখন আমরা মেশিনকে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভাবাতে শেখাচ্ছি, যে আমি যদি এটা দিই তাহলে এটার বদলে এটা দেবে। তো এই জিনিসটা একটা প্রচন্ড পাওয়ারফুল একটা স্টেপ ছিল আমাদের পরবর্তী পর্যায়ে আসার জন্য। কিন্তু তারপরেও মাঝখানে প্রায় 30 বছর সেরকম আমরা কোনো অ্যাডভান্সমেন্ট করতে পারিনি। 2011 সালে পৃথিবী পেল একটা অদ্ভুত জিনিস, সেটাকে বলা হয়, তো বলতে 2011 সালে কিসের জন্য অ্যাকচুয়ালি এই এআই এর রেভলিউশনটা হলো? তোমরা অনেকটা পড়াশোনা করো আর কি, জানো নিশ্চয়ই। কেউ কি একজনে কেউ বলতে পারবে যে কোন জিনিসটার জন্য এই বিপুল এআই রেভলিউশনটা তৈরি হলো? এনিওয়ান? আচ্ছা, মানে এটা কিন্তু মানে কোনো ক্লাস নয়, মানে এটা একটা আড্ডার মতো, মানে তোমরা মানে কেউ কথা না বললে আমার ভালো লাগবে না, একা একা কথা বলতে মানে ভালো লাগে না পুরো। জিওপার্ডি স্যার, পাইথন বলছি, পরে আমি আসছি ওইদিকে, প্রোগ্রামিং এ আসছি। আচ্ছা, বিষয়টা হলো যে 2011 সালে পাওয়ারফুল জিপিইউ তৈরি করা হয়। জিপিইউ মনে হচ্ছে কি, জিপিইউ বিষয়টা কে বলি, ধরা যাক তুমি একটা বিরিয়ানি রান্না করছো, এখন তো বিরিয়ানি ট্রেন্ডিং চলছে চারদিকে, তুমি বিরিয়ানি রান্না করছো। বিরিয়ানি করতে গেলে তোমার মশলা লাগবে, সবকিছু লাগবে, কিন্তু সবার প্রথম যেটা লাগবে সেটা হলো বিরিয়ানির হাঁড়ি, তাই না? এই হাঁড়িটাই হলো জিপিইউ। একটা মেশিন তো আমি চালাচ্ছি, মেশিনটার জন্য আমি তাকে ইন্টেলিজেন্স পুট করছি, তাকে আমি বোঝাচ্ছি যে আচ্ছা এটার পর এটা হয়, এটার পর এটা হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার জন্য আমাকে একটা হাঁড়ি লাগবে রে বাবা, যেখানটা গোটা মেশিনটা কাজ করবে। এবার মানুষের কাছে যে হাঁড়িগুলো ছিল, যে জিপিইউ গুলো ছিল, সেগুলো শক্তিশালী ছিল না। সেগুলো এত বেশি ডাটা, এত বেশি ডেটা সেট, এত বেশি নতুন নতুন ইমেজ ম্যাপিং সে নিতে পারতো না, সে রাখতে পারতো না মনে। কিন্তু 2011 সালে আমাদের একটা টেক রেভলিউশনের ফলে আমরা পেলাম প্রথম এনভিডিয়ার চিপ, যেটা পৃথিবীর সব থেকে পাওয়ারফুল চিপেদের মধ্যে একটা। আর যেই এই চিপটা পেলাম, ঠিক তখনই আমাদের কাছে খুলে গেল একটা নতুন দিগন্ত, যেটাকে আমরা বলি মেশিন লার্নিং। এবার মেশিন লার্নিংটা কি? মানে মেশিনকে শেখানো। এবারে শেখানোর আবার অনেক রকম ধরন আছে। আচ্ছা, তোমাদের কারোর আইডিয়া আছে একটা মেশিনকে, বা আমি এই যে বললাম আমি বেড়াল চেনাচ্ছি, একটা বাচ্চাকে বেড়াল চেনাচ্ছি, এই দেখে এটাকে বেড়াল বলে।
একটা মেশিনকে আমি কিভাবে শেখাবো এটা তুই কি বলতে পারবে? এনিওয়ান? একটা মেশিনকে করে শেখাবো আমি? মেশিনকে শেখাতে গেলে আগে বলতে হবে ছবিটা দিয়ে যে এটা বিড়াল, তবেই সে জানবে যে এটা বিড়াল। ওই প্রম্পটের মতো, যেরকম চ্যাট জিপিটি কে বোঝাই, প্রম্পট দিয়ে বোঝাই যে আমি এই জিনিসটা বুঝতে চাই, তারপরে গিয়েও বোঝায়। মানে ইনস্ট্রাকশন, অ্যালগরিদম, ইনস্ট্রাকশন দিতে হবে, ইনস্ট্রাকশনস দিতে হবে। আচ্ছা, কম্পিউটার কোন ভাষা বোঝে, মেশিন কোন ভাষা বোঝে? 01 বোঝে। এটা তো আচ্ছা 01 বোঝে, এটা বলা হয়েছিল জর্জ বুল, যেটাকে আমরা বলি যে বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুল নামে একজন বুলিয়ান অ্যালজেব্রা। কিন্তু আমি তো সবসময় 01 দিয়ে একটা কথা বলতে পারবো না, তার জন্য আমাকে দরকার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে আমি আমার মতো করে ভাষাটা যাতে কম্পিউটারকে বোঝাতে পারি, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো, এখান থেকে তৈরি হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে আমি কথা বলছি কম্পিউটারের সাথে, মেশিনের সাথে। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আগেও ছিল। কম্পিউটার তো এরা যে আমরা বাইনারিতে যে কথা বলতাম, ওটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। আমরা কিউ বেসিকও বা বি বেসিক, সেটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা তারপর তৈরি করলাম একটা অদ্ভুত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় সি ল্যাঙ্গুয়েজের নাম তোমরা হয়তো অনেকেই শুনেছো। এবার এই সি ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্রোগ্রামিং এর জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা মানে কথোপকথন। মানে আমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটাকে বলছি, আমি বলছি যে আমি মেশিনের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, সেটার জন্য কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা বিপুল একটা সম্ভাবনা নিয়ে এলো। এর কারণটাকেও বলতে পারে যে কেন সি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো হঠাৎ করে। কেউ কি আছে সি ল্যাঙ্গুয়েজ পারো? কেউ কি আছে যে সি ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ জানি। হ্যাঁ জানি। ভেরি গুড। তাহলে সি ল্যাঙ্গুয়েজটা গুরুত্বপূর্ণ কেন সেটা বলতে পারবে একটু? মানে জাস্ট চিন্তা করে যে সি ল্যাঙ্গুয়েজটা করতে গেলে কি কি লাগবে আমাদের? কিছু সিনট্যাক্স আর ম্যাথমেটিক্স, অ্যালগরিদম, ফ্লো চার্ট। সে তো আগেও লাগতো, সে তো আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে লাগতো, কিন্তু সিটা তো গুরুত্বপূর্ণ। আচ্ছা, সি তে কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমাদের কি সিনট্যাক্স লাগে? প্রিন্টএফ। যদি আমরা বোঝাই কিছু যে তোমাকে বুঝতে হবে এটা, মেশিনকে বলি তোমাকে এটা বুঝতে হবে, তাহলে আমরা কি বলি? মানে স্ক্যানএফ। হ্যাঁ, ইনপুট নেওয়া। যদি এটা হয় তাহলে এটা, আর নয় তো ওটা। তার জন্য কি করি আমরা? ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট। হ্যাঁ, তুমি এটা করো, করতে করতে তার মাঝখানে এটাও করো, তার জন্য কি করতাম? while loop। তেমন একটা জিনিস বুঝতে পারছো, এই প্রথম আমরা খুব কাছাকাছি ইংরেজিতে মেশিনের সাথে কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ, মানে বলছি না যে আরে ভাই এটা কর না, এটা কর না, মানে জাস্ট একদম ন্যাচারাল ভাবে কথা বলছি আমি। এই জিনিসটাও গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর আগে তোমরা যদি এর আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দেখো, সেগুলো কিন্তু হিউম্যান লাইক ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজেস ছিল না, সেটা খুব জটিল ছিল। কিন্তু সিটা নিয়ে এলো নতুন একটা সম্ভাবনা। আমরা এবারে মানে কথা বলতে পারছি প্রায় ইংরেজি ভাষার মতো করে। এইটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং এটা গুরুত্বপূর্ণ ছিল বলে এইটা একটা নতুন দিগন্ত খুলে দিল। তারপর আরো নতুন ল্যাঙ্গুয়েজ হয়েছে, সি এর পর সি প্লাস প্লাস, সি শার্প, জাভা। কিন্তু এত কিছুর মাঝখানে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হলো, যেটা সি এর থেকে অনেক বেশি কার্যকরী কেন সেটাই পরে বলছি। কার্যকরী ইন দ্য সেন্স সবই একই, শেষে গিয়ে সবই একই জায়গায় কনভার্জ করে, কিন্তু অনেক বেশি লাভ আমার জন্য হলো। সেটা নাম হলো পাইথন। এক অদ্ভুত জিনিস তৈরি হলো। পাইথনটা হঠাৎ করে এতটা বেশি জনপ্রিয় হয়ে গেল কেন? মানে কারণ পরবর্তীকালে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল পাইথনে কোডিং করা হয়েছিল একটা সময়। জাভাতে বেশিরভাগ জাভাতে হয়েছে, বাট পাইথনেও করা হয়েছিল। কেন? তো কেউ বলতে, কেউ পাইথন জানে? এখানে আছে পাইথন। ওটা ইজি সিনট্যাক্স,
রিডেবল বেশি, কমপ্লেক্স না। ভেরি গুড। এক কৌস্তব লিখেছে ইজি টু কোডিং এর জন্য ইজি, সব একদম একদম। তোমাদের মধ্যে কেউ কখনো লিনাক্স টার্মিনাল ইউজ করেছো? হ্যাঁ ইউজ করেছি। হ্যাঁ হ্যাঁ করেছি। কোনটা বেটার লাগে, উইন্ডোজ না লিনাক্স? এবার আমরা উইন্ডোজ ইউজ করেই অভ্যস্ত, এবার কি আর বলবো, ওটা বেশি সিকিউর, লিনাক্সটা বেশি সিকিউর হিসাব মতো। থেকে বড় কথা, সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, এক্সুবুন্টু ইনস্টলড। ভেরি গুড। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি ওপেন সোর্স। লিনাক্স পাইথনের মতো পুরো ওপেন সোর্স, পাইথন পুরো ওপেন সোর্স একটা, তোমাকে 1 পয়সা খরচা করতে হয় না। পাইথনে তুমি কোনো প্রোগ্রামিং করতে গেলে একটা সময় অবধি পৃথিবীর সমস্ত বড় বড় কোডার, তোমরা সবাই আশা করি গিটহাবের নাম শুনেছো। গিটহাবে বড় বড় প্রোগ্রামাররা, মানে তারা সবাই হয়তো মানে এমআইটি স্ট্যানফোর্ড লেভেলের তারা স্কলার কম্পিউটার সায়েন্সের, তারা জাস্ট মজা করার জন্য, টাইম পাস করার জন্য গিটহাবে পাইথনের লাইব্রেরি তৈরি করতো। তারা ওখান থেকে 1 পয়সা পেতো না। পাইথনের এই প্রচুর লাইব্রেরি গুলো পাওয়া গেল হঠাৎ করে, এবং এটার ফলে যেটা হয়ে গেল, আমি এবারে খুব সহজে একটা জিনিসকে মেশিনকে বোঝাতে পারছি। এবার এর আগে যেটা ছিল সেটা হচ্ছে কি নলেজ রিপ্রেজেন্টেশন। নলেজ রিপ্রেজেন্টেশন মানে কি, আমি মেশিনকে একটা একটা সেট ধরে ধরে বোঝাচ্ছি, ঠিক আছে, একটা একটা জিনিস করে বোঝাচ্ছি, আচ্ছা এটা হবে, এটা বোঝ। কিন্তু এই যে বললাম একটা খুব ভালো কড়াই পেয়ে গেলাম, পাওয়ারফুল জিপিইউ, এই পাওয়ারফুল কড়াই পাওয়ার জন্য যেটা হলো, আমি মিলিয়নস এন্ড টনস অফ ডেটা সেট আমি একবারে মালটাকে বোঝাতে পারছি। এবারে লাইব্রেরিটা কিছু আমি বলছি, আমি ইকাতে লাইব্রেরিটা কিসের জন্য সেটা আমি এটার পরে আমি আসছি, লাইব্রেরিটা কেন দরকার। এইবারে গল্পটা হলো, এই যে কড়াইটা তৈরি হলো, এর ফলে আমি যে একটা মিলিয়ন ডেটা সেট পেয়ে গেলাম, এইটা এবারে কাজে লাগবে আমার ম্যাপিং করানোর জন্য। ম্যাপিংটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বললাম যে ডগস আর কিউট, এটা একটা মেশিনকে বললাম, মেশিন সেই ডগস আর কিউটটাকে কি করে ম্যাপ করবে, কারো আইডিয়া আছে? কি করে উত্তর দেবে তার? এনিওয়ান? তোমরা প্রেডিকশন মানে কিভাবে প্রেডিকশনটা হয়, মানে হাউ ইট ওয়ার্কস, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা খুব একটা ইন্টারেস্টিং জায়গায় ঢুকছি এবারে। মানে এই জিনিসটা বুঝতে পারলে আমাদের প্রম্পটিং এর ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমরা সেই হিসেবে আমরা প্রম্পট গুলোকেও ক্রাফট করতে পারবো, যদি আমরা বুঝি যে ওই মেশিনটা কি করে উত্তর দেয়। স্যার ক্লাসটা জাস্ট জয়েন করলাম, তো একবার কোশ্চেনটা রিপিট করুন। আমি ধরো একটা কথা বললাম একটা এআই কে বা একটা যে কোনো একটা ইন্টারঅ্যাক্টিভ চ্যাট বেসড একটা ইন্টেলিজেন্স কে যে ডগস আর কিউট। এবার এই ভদ্রলোক, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভদ্রলোক বিষয়টাকে প্রসেস করবে কি করে, সেটার পরিপ্রেক্ষিতে উত্তর দেবে কি করে, কারো কোনো আইডিয়া আছে? স্যার থ্রোট সার্চিং মডেল আর কি, ও অটো সার্চিং এ ফেলে দেবে কোন সার্চ, মানে টোটাল সার্চিং ইঞ্জিন থ্রু ইয়ে করবে, ডেটা রিসোর্স করবে। মানে সার্চটা কি র্যান্ডমলি এই শব্দটা এই বাক্যটা দ্বারা সার্চ করবে? না না, ওয়ার্ডে হয়তো সার্চ করবে, বা যদি সাউন্ড মডিউলে থাকে সেই মডুলেশনে সার্চ করবে, যেটা ওর বেস সেই বেসিসই ও সার্চ করে নেবে, সেটাও তো এআই না মানে। আচ্ছা আপনি বলুন, মেবি আমি ওনার কাছে যে ডেটা আছে, ওই মেশিনের কাছে যে ডেটা, মানে ওই যে সিস্টেমের কাছে যা ডেটা আছে সেই ডেটার উপর ভিত্তি করে সার্চ করবে। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে ডেটাটাতেও পৌঁছবে কি করে, ওর কাছে তো বিলিয়নস অফ বিলিয়নস ডেটা আছে। হ্যাঁ ওকে, তো সেক্ষেত্রে ডেটা কনফিগারেশন মডেলের যে ডেটার যে আপনার ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে মাল্টিপল ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটার মধ্যে যে কি বলবো ওটাকে ডিফারেন্সিয়েশন, সেটাকে ও অ্যানালিসিস করবে মেবি মাইক্রোসেকেন্ড মোডে বা এই মোডে। সেটাই করতে হবে ওকে। যেরকম টেক্সচুয়ালের 1000 রকম ভার্সন আছে, সেই ভার্সনের যে টেক্সট গ্রাফিটা
তো বা কি বলবো, আমি ঠিক হয়তো বোঝাতে পারছি না, কিন্তু মনে হয় আমি ঠিক বলছি। তো হয়তো ওগুলো করবে। হ্যাঁ, মানে তোমরা সবাই খুবই কাছাকাছি গেছো আর কি, মানে তো ফলত আমি জাস্ট একটুখানি বলেই দিই বিষয়টা খুব সহজ করে। ডগস আর কিউট, এটা একটা বাক্য। ভদ্রলোক প্রথমে যেটা করবে, এটাকে ছোট ছোট ভাগে ভাঙবে। প্রথমে ডগস থেকে ডগটা নিবে, আর কিউট, এখানে মূল দুটো শব্দ, একটা হলো ডগ, একটা হলো কিউট। এই দুটো শব্দকে আমরা একদম টেকনিক্যালি বলি টোকেনস। ওকে, এবারে আমি কি বলেছি, ওকে যে বিলিয়নস অফ ডেটা সেট আছে, তাই তো? প্রত্যেকটা ডেটা, প্রত্যেকটা শব্দ ধরে ধরে একটা নম্বর দেওয়া আছে, কারণ মেশিন নম্বর ছাড়া কিচ্ছু বোঝে না। তুমি ভাবো, মানে হয়তো ট্রিলিয়নও আছে, সেই ট্রিলিয়নটা একটা নম্বর দিয়ে, ধরো একটা শব্দ আমি বলছি রেন্ডেস ভোজ বা রদেভু, এটা হয়তো কয়েক ট্রিলিয়ন পর আছে, সেই নম্বরটা কিন্তু কয়েক ট্রিলিয়ন একটা নম্বর, 1 পয়েন্ট সামথিং করে একটা পয়েন্ট ট্রিলিয়ন নম্বর। এইবারে যে ডগটা যে ও খুঁজে বার করলো, এই বাক্যটার মধ্যে ডগ বলে বস্তুটা আছে, ও এবার খুঁজে বার করবে যে ডগের সাথে কোন নম্বরটা অ্যালাইন করা আছে। যে নম্বরটা অ্যালাইন করা আছে, ও তত নম্বর ফাইলটা খুলবে, খুলে দেখবে যে সেখানে কি লেখা আছে, ডগ নিয়ে কি লেখা আছে। 4টে পা হয়, একটা লেজ হয়, ভৌ ভৌ করে, এগুলো লেখা আছে। তারপরের বাক্যটা কি আছে, মানে পরের টোকেনটা কি আমাদের কিউট। আচ্ছা, মাঝখানে একটা আর আছে, মানে আর মানে কি, ও তখন দেখবে যে আর মানে হচ্ছে গিয়ে হচ্ছে, মানে এদেরকে বলা হচ্ছে। এবারে তারপরের বাক্যটা কি কিউট, কিউটের সাথে একটা নম্বর অ্যাসাইন করা আছে। ও তখন যেটা করবে, ও দেখবে কিউটের ফাইলটা খুলবে। কিউট মানে কি, কিউটের সঙ্গে কি কি আছে, কিউট মানে দেখছে হচ্ছে গিয়ে যে আচ্ছা এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে আচ্ছা একটুখানি মিষ্টি মিষ্টি কথা বলবে, ঠিক আছে, বা মিষ্টি মিষ্টি আওয়াজ করবে, খুব কি যেনটাকে বলে একটুখানি কাডল করবে, এগুলোকে কিউট বলা হয়। এবারে তারপর হচ্ছে ওর মূল কাজ শুরু হচ্ছে। ও তখন দেখছে যে এই কুকুরের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে কিউটের ক্যারেক্টারিস্টিক্স গুলো কোথায় মিলছে। ধরো দেখতে পেলো যে প্রায় 10,000টা ইনস্ট্যান্স হতে পারে যেখানটায় এই কুকুরের সাথে কিউটের ক্যারেক্টারিস্টিক্স মিলছে। এইবার শুরু হবে ওর ট্রায়াল অ্যান্ড এরার, যেটা করবে আমাদের জিপিইউ, এবং যেটার জন্যই দরকার আমাদের একটা শক্তিশালী কড়াই। এই যে 10,000টা ইটারেশন ও কয়েক মিলি সেকেন্ডের মধ্যে চালাবে, যে কোনটা সব থেকে কাছাকাছি এবং কোনটা সব থেকে সুইটেবল হচ্ছে, যেটা ওর কাছে প্রিলোডেড ডেটা ছিল অলরেডি। সেখান থেকে উত্তরটা বার করে তোমাকে একটা সুন্দর মতো সাজিয়ে দেবে, যেটা তোমার দেখে ভালো লাগবে। প্রসেসটা বোঝা গেল কি, মানে বোঝাতে পারলাম না? খুব মানে ফটোমটো করে ফেললাম ব্যাপারটাকে। কেউ সবাইকে বুঝতে পেরেছে মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এইভাবে, আচ্ছা সুব্রত আছে, কি সমস্যা সুব্রত বলো? ডমিনোজই করে। হ্যাঁ, রিপিট করা ভালো হয়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে ফাইন, আমি একটা রিপিট করছি। বিষয়টা হলো যে প্রত্যেকটা শব্দের মধ্যে একটা করে নম্বর অ্যাসাইন করা আছে। ওর কাছে যে বিলিয়নস বা ট্রিলিয়নস অফ নাম্বারস আছে, যে ওয়ার্ডস আছে, প্রত্যেকটা করে নম্বর অ্যাসাইন করা আছে। সেই নম্বরের পরিপ্রেক্ষিতে একটা করে ফাইল আছে, যে ফাইলে ডেটাগুলো রাখা আছে। যেই তুমি বলে ডগস আর কিউট, ডগস একটা নম্বর আছে, ও দেখবে এই নম্বরটা কোথায় আছে। অত নম্বর ফাইলটা খোলো, ওই যে আমাদের সরকারি অফিসের বাবুদের মতো, এই ফাইলটা নিয়ে এসো। তখন ও খুঁজে দেখবে যে এই ফাইলে কি কি লেখা আছে কুকুরদের সম্পর্কে, কুকুর বস্তুটা কি। ও তখন দেখবে যে আচ্ছা
কুকুর 4টে পা আছে, একটা লেজ আছে, ভৌ ভৌ করে, মানুষ ভালোবাসে। তারপরেরটা কি? কিউট। ও যখন দেখবে কিউটের ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে, কিউটটা কত নম্বর শব্দ, কিউটের ফাইলটাও খুলবে। খুলে ও তখন সেই কিউটের মধ্যে পুরো কিউটের মধ্যে খুঁজে দেবে কিউট মানে কি বা কিউট কাদেরকে বলা হচ্ছে। তখন এবার ওর কাজ হয়ে গেল, ডগসদের ব্যাপারে জানলো, কিউটের ব্যাপারে জানলো, এবার হচ্ছে কি ওর কাজ শুরু। ও তখন দুটোকে অ্যালাইন করার চেষ্টা করবে যে কুকুর আর ডগ আর কিউট এই দুটো কখন কাছাকাছি আসছে, ওদের কি কি ক্যারেক্টারিস্টিক সিমিলার হচ্ছে। হয়তো দেখা গেল 10,000টা ইনস্ট্যান্স আছে, 10,000টা ঘটনা আছে যেখানটা মনে হচ্ছে এই কুকুর আর কিউট এই দুটো জিনিস কাছাকাছি আসছে। এবার তোমাকে তো 10,000টাই উত্তর দিয়ে দেবে না, তাই না? ও তো তোমাকে একটা সুইটেবল উত্তর দেবে। এবার কোনটার ওর কাছে সুইটেবল উত্তর হবে, এইটা হলো জিপিইউর কাজ। এবার স্যার এই জায়গাটা একটু বোঝান রিকোয়েস্ট, মানে এটুকুই বোঝার আছে যে ও সিলেকশন মডেলের যে 5টা রেফারেন্স আমার কাছে ফেলছে ওটা ও কত মানে কিভাবে কোন পার্সেন্টাইল মেজারমেন্টে ওটা আসছে, মানে ওই জায়গাতে, মানে এটা হচ্ছে গুগল র্যাঙ্কিং করে 14 পুরুষ আর কি এই হিসেবটা। সরি সরি স্যার। আরে বিষয়টা হচ্ছে গিয়ে এইখানে একটা মজার বিষয় আছে। আমরা কোনো আর্টিফিশিয়াল মডেলের ইন্টেলিজেন্সের রেসপন্সকে মূলত 5টা ক্যাটাগরিতে ভাগ করি। ওকে, একটা হলো কমপ্লিটনেস, সেটা কমপ্লিট উত্তর হচ্ছে কিনা। ওকে, 2 নম্বর হলো ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি। ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি মানে কি? মানে যেটা সে বলছে সেটা একেবারে সঠিক তথ্য দিচ্ছে কিনা। এবার সেই তথ্যটা যাচাই করবে কে? তার কাছে অলরেডি কিছু ডেটা আছে তথ্য যাচাই, সে তখনই তথ্য যাচাইয়ের মতো করে যাচাই করে ঠিক বলছে কিনা। 3 নম্বর কি? টোন, যেভাবে বলছে সেটা ভদ্রলোকের মতো বলছে কিনা। এরকম করে হ্যাঁ ভুল ভালো বলছি এরকম করে কোনো এআই কথা বললে সেটা আমরা ফ্ল্যাগ করে দেওয়া হয়, তাকে আমরা ফ্ল্যাগিং করা বলি আমরা তখন সেটাকে। টোন। ওকে স্যার, যখন কনভার্জন 100% হবে তখন পজিটিভ নেগেটিভ দুটো দিকই তো ধরতে হবে। তাহলে সেই ব্লকেজ পয়েন্ট গুলো কি? মানে এমন তো নয় যে এআই, স্যার এআই ধরুন সিনেমাটোগ্রাফিতেও হাত দিয়েছে, তাহলে এআই দিয়েই আপনার স্ক্রিপ্ট আসবে, সেই স্ক্রিপ্টের মডেলকেও নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স থ্রো করতে হবে, মানে ইয়ে করতে হবে, এক্সপার্টাইজ হতে হবে। তো সেই মডেলগুলো তো তাহলে ব্লকেজ পয়েন্ট গুলো কি, এগুলো একটু ডিসকাস করুন না। খুব সুন্দর এগোচ্ছে স্যার, সরি মানে খুব ভালো লাগছে, অ্যাটেন্ড করলাম, অনেক লেটে অ্যাটেন্ড করলাম। হ্যাঁ মানে এইগুলো আমি পরবর্তীকালে আস্তে আস্তে আসছি। তুমি যে প্রশ্নটা করেছো খুব ফান্ডামেন্টাল একটা প্রশ্ন, যেটা হচ্ছে কি যে কোনো স্ক্রিপ্টিং এর ব্লকিং পয়েন্টস গুলো কি। এইটা মূল ভিত্তিটা হচ্ছে কি ক্যান মেশিন থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, ক্যান মেশিন ক্রিয়েট সামথিং নিউ। এই বিষয়ে আমি লাস্টের দিকে আসছি, মানে এইটা এখন করলে ঠিক মজাটা পাবে না। ঠিক আছে এখন ওকে যাকে। তো বিষয়টা হচ্ছে গিয়ে হ্যাঁ যেটা বলছিলাম, তো আমরা টোনটা দেখি যে টোনটা ঠিক বলছি, তারপর দেখি সেফটি, হার্মফুলনেস, মানে যেটা সে বলছে সেটা সেফ কিনা। মানে তুমি বললে যে ডগস আর কিউট, ও যেন বলে না দেয় যে হ্যাঁ তার জন্য কেটে খেয়ে নে, এটা যেন কখনো না বলে, এটাও দেখতে হবে আর কি। ওকে, তো আমরা এই 5টা প্যারামিটারে আমরা একটা মডেলের উত্তরকে জাজ করি। ওকে, তো ও প্রথমেই 10,000টার মধ্যে পারমুটেশন কম্বিনেশন চলছে, ওকে দেখতে হবে যে 10,000-এর মধ্যে কোনটা এই 5টা মেজারকে পুরোপুরি অ্যাকোমোডেট করছে। এবার ধরো এই 5খানার মধ্যে 5খানা অ্যাকোমোডেট করছে এরকম অন্তত 1000খানা উত্তর পেয়ে গেল, 1000খানা উত্তরও পেয়ে গেল। এবার এই 1000খানার মধ্যে তোমাকে কোনটা দেবে? ও তখন দেখবে ওর কাছে অলরেডি যে প্রিলোডেড যে ডেটা সেট গুলো আছে তার সাথে কোনটা ক্লোজলি ম্যাচ করছে। ওর কাছে অলরেডি যে প্রিলোডেড ডেটা সেট গুলো ছিল কোনটা ম্যাচ করছে, সেখানে হয়তো দেখলো 100টা ম্যাচ করছে, এবং এই 100টার মধ্যে একটা তোমাকেও দেবে। এবং তার জন্যই
তুমি প্রত্যেকবার যে রিপ্লাইটা তোমাকে করেছে ওই রিপ্লাইটা তুমি যদি আবার লোড করো দেখবে আরেকটা উত্তর দেবে যেটা আগেরটার সাথে এক হচ্ছে না। তোমরা কখনো করে দেখবে যে আগের যেটা রিপ্লাই সেটা দেখবে কখনো এক হচ্ছে না। আমি জাস্ট একটা স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি আমি। হ্যাঁ স্যার, আমারও এই প্রশ্নটা ছিল, এই নেক্সট ইস্যুতে এই প্রশ্নটা ওঠাতাম যে একেবারে সেম মানে সেম ডুপ্লিকেট কিভাবে আনবো মানে নেক্সট সিজনে, মানে তাহলে তো অ্যাকচুয়ালি যে সিনোনিমটা বা সিনক্রোনাইজেশনটা যে ম্যাচিং হবে, সিনক্রোনাইজেশন এটা কিভাবে হবে তাহলে? এটা অ্যাকচুয়ালি করা যাবে না। আচ্ছা, কারণ অ্যানিমেটেড মোডে তো সিনক্রোনাইজ মোডই কাজ করবে এআই থ্রু, আর তো অন্য কোনো মডেল আশা করি তো যাই না কিভাবে আছে কিনা। তো অ্যানিমেশনটা কিভাবে এআই হ্যান্ডেল করবে স্যার? অ্যানিমেটেডও তো আর পাবলিক বসে বসে অ্যানিমেশন আর করবে না, সোজা গল্প। আমি জাস্ট ওটাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি। আচ্ছা এইটা হচ্ছে যে একটা কম্পেনিয়ন মোড, আমি জাস্ট দেখিয়ে দেবো বলছি তোমাকে। এটা একটা ডগস আর কিউট, আমি এটা লিখলাম, ও উত্তর দিল কি আচ্ছা এটা জেমিনাই 2.5, এটা জাস্ট একদম রিসেন্ট আপডেট, কতদিনের আপডেট আমি জাস্ট দেখিয়ে দিই একটু। এটা সম্ভবত গেট কোড, আচ্ছা এটা পাইথনেই করা আছে। আচ্ছা এখানে পাইথনই করা আছে ভাই, যারা দেখছো একটু দেখে নাও। ওকে ফাইন, আমি লিখলাম একটা ডগস আর কিউট, ও একটা উত্তর, দ্যাটস আ স্টেটমেন্ট মেনি পিপল উড এগ্রি দ্যাট উইথ ডগস আর কিউট, এইটা একটা উত্তর। এবার আমাদের যেটা দেখার সেটা হলো যে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস লেখা আছে 198 টোকেনস। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা পরিষ্কার একটু? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এই টোকেনসটা যেটা আমি আলোচনা এতক্ষণ ধরে করলাম, ওকে, এর মধ্যে শব্দগুলোকে ভেঙে ভেঙে ও ম্যাচিং করছিল, তার মধ্যে 198টা টোকেনও খুঁজে পেয়েছে। এইবারে দেখো থটস, এইখানটা থটসটা দেখাবে ও যে কি ভেবেছে। ও ভেবেছে আই সি হোয়াট দ্য ইউজার ইজ সেইং, মাই কারেন্ট থিঙ্কিং অ্যালাইন্স উইথ দেয়ার অবজারভেশন। তার মানে কি, মানে আমি যেটা বলেছি সেটা অলরেডি ওর ডেটাবেসে আছে। I am prepared to provide a simple upbeat response. I think I have got this one handled. No need to overcomplicated things. Formulating affirmation, I am solidifying my agreement with the user's expressed sentiment. I plan to deliver a concise, agreeable statement about the general fondness for dogs. My proceeding is complete for the interaction. Google search isn't unnecessary because it's a matter of opinion, not factual accuracy. তো বোঝা গেল যে কিভাবে এই মেশিনটা, আচ্ছা যেহেতু এইটা একদম র রেসপন্স পাওয়া যায় কারণ এটা এআই স্টুডিও, এটা মডেল নয় কোনো, মানে এখানে মডেলগুলো ইনবিল্ট করে দেওয়া আছে, যে সেটা কিন্তু আমাদেরকে ব্যবহার করে দেখালাম আর কি। তো এইটার জন্যই যে একটা এআই কি করে ভাবছে, তো এইভাবে আমরা একটা এআই এর উত্তরগুলো দেয়। এবারে সম্ভবত দীনবন্ধু জিজ্ঞেস করেছিল আমাকে যে তাহলে আমরা একই উত্তর দুবার পেতে পারি না কেন। আমি যদি তোমাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আরেকবার। আমি জাস্ট যদি রেসপন্সটাকে আরেকবার করে রিরান করাই, ডগস আর কিউ, অফকোর্স দেখতে পাচ্ছ টোকেন আলাদা হলো, নতুন যে বাক্যটা সেটা আলাদা। এই দুটো রেসপন্স কখনো কোনোভাবে সমান হবে না, এবং এইটা হলো মূল আলোচ্য বিষয়, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে। এবার তারও আবার পদ্ধতি আছে। এটা তো গেল একটা লেখার ক্ষেত্রে একটা শব্দ। তোমরা কেউ আন্দাজ করতে পারবে একটা ছবির ক্ষেত্রে, একটা ছবি থেকে যখন সে ডেটাগুলোকে বার করে সে কি করে ছবিটা থেকে সে উত্তর খোঁজে? এনিওয়ান? আচ্ছা কারোর কি খুব বোরিং লাগছে বিষয়টা? মানে আমি জানি বিষয়টা হয়তো খুব একটা মজার লাগতে নাও পারে অনেক সময়, বাট বলতে পারো, মানে একটুখানি সবাই একটুখানি কথা বললে ভালো লাগবে আর কি। না স্যার ইন্টারেস্টিং স্যার, বেশ ভালো লাগছে। আচ্ছা তোমাদের মধ্যে এখানে মানে উচ্চ মাধ্যমিক স্তরে অবধি অঙ্ক টঙ্ক করেছো
সবাই কি করেছে মোটামুটি, না অনেকে অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিল, অঙ্ক উচ্চ মাধ্যমিক অঙ্ক ছিল না? ছিল স্যার, ছিল। তোমরা ফাংশন বলে একটা বস্তু, এটার সাথে কি তোমরা মোটামুটি মানে পরিচিত? হ্যাঁ হ্যাঁ। তোমরা কি জানো এই গোটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ফাংশন? এটা বেসিক্যালি একটা ফাংশন। ফাংশনটা কিভাবে? তুমি একটা ইনপুট দিচ্ছ, সেটা ম্যাপ করছে একটা আউটপুটে। ওকে, তো এটাই একটা ফাংশনের বিহেভিয়ার। এবং এই ফাংশনটার জন্য মানে অ্যাকচুয়ালি ফাংশন বলা একটা পুরো রেকারিং ফাংশন হয়, কারণ এটার মধ্যে প্যারামেট্রিক ফাংশনস তৈরি করা হয়, মানে অনেকগুলো ফাংশনস এর মধ্যে থাকে। মানে এটা অনেক জটিল বিষয়, মানে এটা পরবর্তীকালে আমি হয়তো কখনো আলোচনা করতে পারবো হয়তো সুযোগ হলে, কিন্তু এটা একটা দিনে ওয়েবিনারে এটা বলা সম্ভব নয় যে কিভাবে এই জিনিসটা কাজ করে। বাট আমি জাস্ট একটু ছোট করে বলছি যে একটা প্যারামেট্রিক ইকুয়েশনস গুলো তৈরি করে কিছু ফাংশনস। এই যে আমি একবার বললাম যে ডগস থেকে ডগের ফাইল, এখান থেকে ওখানে, তো এইভাবে জিনিসগুলো পুরোটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাবে। তেমনি একটা ছবির ক্ষেত্রে ছবিটাকে সে একেবারে সূক্ষ্ম পিক্সেলে ভাঙে, একটা একদম সূক্ষ্ম পিক্সেলে ভাঙে, এবং সেই সূক্ষ্ম পিক্সেলে ভাঙার পর সেই দেখতে চায় যে এখানে লাইনগুলো কিভাবে, ওখানে একটা পিক্সেল মানে কি, একটা ইনফরমেশন, একটা পিক্সেল ইজ নাথিং বাট ইনফরমেশন। সে তখন এই পিক্সেলটার কাছে কি লেখা আছে বা কি বলা আছে বা কি আঁকা আছে, সেখান থেকে ও তখন এই জিনিসটাকে আবার ম্যাপিং করে ও যায়। আর মজার ব্যাপার হলো, একটা অদ্ভুত সুন্দর মজার ব্যাপার, সেটা হলো এই যে পিক্সেল বা একটা ছবি যখন আমি আপলোড করি কাউকে জিজ্ঞেস করার জন্য, তখন অ্যাকচুয়ালি কিন্তু অনেক বেশি টোকেন খরচ হয় আমার। আর তোমরা সবাই জানো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি খুব দামি। মানে এখানে কেউ আছে পেড প্ল্যান ইউজ করে এআই এর, মানে পয়সা দিয়ে এআই ইউজ করে কেউ আছে না? সবাই মোটামুটি ফ্রি প্ল্যানই চালাচ্ছ, কাজ মোটামুটি হয়ে যাচ্ছে। ফ্রি পারফেক্টলি প্রোটা আছে ফ্রি, ওটা আমি ফ্রি পেয়ে গেছি। হ্যাঁ, সৈকত তুমি কি এ ইউজ করো, সাবস্ক্রাইব করো? আচ্ছা ফাইন। তো অ্যাকচুয়ালি খুব দামি। এই দামটা মূলত খরচা এই দামটা মূলত লাগে হচ্ছে এই টোকেন্স গুলোর জন্য, যে কতগুলো টোকেন্স, কারণ এই পুরো জিনিস এই জিপিইউটার একটা বিরাট খরচ সাথে। যাক, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই যে আমরা কোনো কিছুকে শেখাচ্ছি একটা জিনিসে, একটা এআই কে, এইটা সাধারণত হয় হচ্ছে গিয়ে দু তিন রকম ভাবে। একটা আমরা তোমাদেরকে বললাম যে নলেজ রিপ্রেজেন্টেশন, যে আমি ওদেরকে একদম ফিট করছি যে এটা দেখো, এটাকে বলে বেরানো। কিন্তু এটার বাইরেও একটা জিনিস আছে যেটাকে বলা হয় রেইনফোর্সমেন্ট লার্নিং। তোমরা কি কেউ রেইনফোর্সমেন্ট লার্নিং এর কথা শুনেছো? না। এনিওয়ান? ওকে, রেইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে গিয়ে ওকে উত্তর দিতে হবে নিজে নিজে, ও উত্তর দেবে, মানে খানিকটা মানে ট্রমা দিয়ে শেখানোর মতো বিষয়টা আর কি। যাকে ও উত্তর দেবে, এবার ওকে ওর উত্তরটা ওকে মাল্টি স্টেপ এভালুয়েশনের ফলে, মাল্টি স্টেপ রিজনিং এ এভালুয়েট করতে হবে। ওকে খুঁজে বার করতে হবে ঠিক আছে কিনা, ওকে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছিল উত্তরের বিষয় সেগুলোর সাথে অ্যালাইন হচ্ছে কিনা। যদি অ্যালাইন করে যায় ভেরি গুড, যদি অ্যালাইন না হয় তখন ওকে আবার উত্তর বার করতে হবে। এই প্রসেসটাকে বলা হয় রেইনফোর্সমেন্ট লার্নিং। আচ্ছা, আমি জাস্ট একটুখানি একটা, যেহেতু সবাই মোটামুটি তোমরা প্রফেশনালস, আমি একটা চাকরির একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমাদের নতুন বাজারে, যেটা অনেকে জানো না তোমরা, যেহেতু আমি কাজ করি এবং আমাদের কোম্পানিজ তো প্রচুর লাগে। সেটা হচ্ছে কি RLHF ট্রেনার।
তোমরা কি এর মানেটা কি জানো? RLHF ট্রেনার? না না, একদম প্রচন্ড একটা নতুন একেবারে একটা ফিল্ড, যে ফিল্ডটা হচ্ছে গিয়ে রেইনফোর্সমেন্ট লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক। বিষয়টা কি, যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাকে 4-5টা উত্তর দেবে, 4-5টা উত্তরকে তোমাকে কম্পেয়ার করতে হবে, কখনো কখনো সঠিক উত্তরটা ওকে শেখাতে হবে। এবং এটা খুব ইমার্জিং একটা ফিল্ড। আমরা অনেক সময় বলি যে এআই আমাদের হয়তো অনেক চাকরির সমস্যা তৈরি করবে, এবং সেটা খানিকটা সত্যিও। যেমন অফিস ওয়ার্ক বা ডেটা প্রসেসিং এর বিভিন্ন চাকরি সমস্যায় পড়তে পারে, কিন্তু যে নতুন চাকরিগুলো তৈরি হচ্ছে, যেমন RLHF, তোমরা সবাই প্রায় লিঙ্কডইনে আছো তাই তো? হ্যাঁ লিঙ্কডইনে আছি। ওকে, আমি হয়তো আমার লিঙ্কডইনের প্রোফাইল লিংকটা দিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ একটু দিলে, আমি খুঁজলাম আপনাকে, আমি পেলাম না। ঠিক আছে, আমি লিংকটা দিয়ে দেবো আমার লিঙ্কডইনে, তাহলে লিঙ্কডইনে কানেক্ট হলে আমি ওখানে লিখি আর কি। ঠিক আছে, তো আমি ওখানে সমস্ত, তো তোমরা লিঙ্কডইনে সার্চ করতে পারো কিন্তু, মানে, এবং তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আগে ইউ হ্যাভ টু বি লাইক knowledgeable, at least knowledgeable about the AI, like how it works. কারণ এইটুকু না বুঝলে কিন্তু RLHF হিসেবে কাজ করা খুব কঠিন আর কি। যাকে এইভাবে একটা রেইনফোর্সমেন্ট লার্নিং করা যায়। মাঝে মাঝে আমি সেম কোশ্চেন আলাদা আলাদা মডেলকে জিজ্ঞেস করি রেসপন্স দেখার জন্য। এটাও কি খানিকটা একই ধরনের, এবং তোমাকে ওই যে কিছু প্যারামিটারস এর উপর তোমাকে ঠিক করতে হয়, এবং এই মূলত বিভিন্ন রকম হয়। কারণ একটা জেনারেটিভ, লাইক সেখানে একটু মানে পে স্কেল কম, মানে সেখানটায় মাইনে হচ্ছে গিয়ে, মানে এগুলো যেহেতু পুরোটা US বেসড কোম্পানিজ, তো যেহেতু স্যালারি ওইভাবেই ঠিক হয়, তো সেখানে মানে জেনারেল মানে হচ্ছে গিয়ে তোমাকে তোমার ভাষা বাংলা বা হিন্দি এইগুলোকে ভ্যালুট করতে হয়, বা সোশ্যাল মিডিয়া সার্চ এইগুলোকে ভ্যালুট করতে হয়। তো এইগুলোতে একটুখানি পয়সা কম, মানে ওই $1200-1300 করে। বাট যেগুলো অ্যাকচুয়ালি অনেক টাকা বেশি দেওয়া হয় সেগুলো হচ্ছে গিয়ে তোমার একদম ডোমেন এক্সপার্টাইজ, মানে তোমরা সবাই বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, যেমন আমি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছিলাম, বা আমার বন্ধু ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু অনেকটা বেশি, মানে প্রায় এটার 3 গুণ 4 গুণ বেতন। এবং আমরাও ইন্ডিয়াতে চেষ্টা করি অ্যাকচুয়ালি অনেক বেশি লোক নেওয়ার, কারণ ইন্ডিয়া একটা আমাদের কাছে খুব বড় একটা অপশন হয়ে গেছিল। যাকে এবারে আমরা স্যার প্লিজ শেয়ার সাম নলেজ অ্যাবাউট AGI আচ্ছা এন্ড ইটস পসিবিলিটিস। অবশ্যই কিন্তু AGI-টা নিয়ে বলতে একটু সময় লাগবে বিরাজ। পসিবিলিটিস তো প্রচুর। আচ্ছা অয়ন দাস হাত তুলেছে একটু। হ্যাঁ অয়ন বল। হ্যাঁ স্যার বলছি যে আমরা তো এআই বলতে সাধারণত আমরা যেটা ব্যবহার করি জেমিনাই বা চ্যাটজিপিটি এই ধরনের বিভিন্ন বিষয়গুলো, তো আমরা তো গুগল কিংবা মাইক্রোসফট হ্যাঁ তো আমরা গুগল কিংবা বিং এর ক্ষেত্রে বিংটা আমরা সেরকম ইউজ করিও না, আমরা গুগলটাই বেশি ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমি বিশেষ করে গুগল থেকে বিভিন্ন তথ্য অনুসন্ধানের জন্য চ্যাটজিপিটি বা জেমিনাইতে কনভার্ট হয়ে যাচ্ছে বেটার আউটপুট পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনি যে প্রশ্নটা একটু আগেই করলেন যে এই এআই এর জন্য আমাদের ভবিষ্যৎ কতটা হ্যাম্পার কি হতে পারে, বা আমিও এই বিদ্যাস্থ থেকে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কোর্স করছি এই মুহূর্তে। তো এবার ধরুন এই যে এই ধরনের সার্চ ইঞ্জিন যেগুলো রয়েছে গুগল বা বিভিন্ন ওয়েবসাইট যেগুলো, সেগুলো আমি গুগলে ইনপুট করে যে ধরনের আউটপুট পাচ্ছি এআই এর মাধ্যমে তার থেকে বেটার আউটপুট পাচ্ছি আমি। তো সেক্ষেত্রে কি এই গুগল বা এই ধরনের ওয়েবসাইট গুলো কি ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে পারে? আমি গুগল সহ বলছি। হ্যাঁ অবশ্যই প্রশ্নের মুখে পড়বে, এবং কিন্তু এখানে একটা গল্প আছে ছোট করে। সেটা হলো যে প্রশ্নের মুখে পড়বে কি কারণ, আচ্ছা তোমরা হয়তো জানো 2024 সালে 18,000 লে অফ করেছিল অ্যামাজন। হ্যাঁ মানে 2000 তারপর আরো 3,000 টিসিএসও তো করলো। অ্যামাজন খুব মানে একটা অদ্ভুত রকমের যুক্তি দিয়েছিল অ্যামাজন, যে ওরা বলেছিল যে আপস্কিলিং করতে পারেনি, আর স্কিল ম্যাচিং হচ্ছে না। ওই আপস্কিলিং বিষয়টা কি? বিষয়টা হচ্ছে গিয়ে এজেন্টিক এআই সত্যি, কিন্তু স্টিল
তুমি যে সার্চ ইঞ্জিনটা থেকে গুগল তুমি যে নিজে যেটা ইনপুটটা পাচ্ছ আর যেটা এআই ইনপুট দিচ্ছে সেটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাট দেয়ার ইজ আ বাট। বাটটার কিছুই না, তুমি এআইতে যখন কোনো কিছু সার্চ করছো এবং সেটা অনেক সময় ভুল ইনফরমেশন দিতে পারে বা মিসলিডিং ইনফরমেশন দিতে পারে বা হ্যালুসিনেটিং ইনফরমেশন দিতে পারে বা এমন ইনফরমেশন দিতে পারে যেটা তোমার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করছে না। এবার সেটা জাজ করবে কে? সেটা জাজ করবে কে? তুমি করবে। এআই মানে কারোর, আচ্ছা আমি বলে দিই, এআই তোমার সব থেকে স্মার্ট একটা পেট। যদি ওকে সত্যি করে পেট বানাতে পারো ওর থেকে ভালো বন্ধু হতে পারে না। এর অনেক সমস্যা আছে, সেগুলো আমি পরে কোনদিন আলোচনা করবো। বাট এখন আমার সেকেন্ড কোশ্চেন এটাই ছিল যে আমরা এআই কে আমরা কতটা বিশ্বাস করব, বা এখন জেমিন এআই বা চ্যাট জিপিটিতে আমরা যখন কোনো কোশ্চেন করি বা কোনো তথ্য জানতে চাই, সে মানে সব পজিটিভ আনসার দিচ্ছে। ধরুন যাই বলছে এটা হ্যাঁ সহমত ভাই এমন কিছু, কিন্তু তারও যে আমি স্পেসিফিক্যালি কোনো একটা কিছু যদি বলি, ধরুন বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেক্ষেত্রে হয়তো সে অভিশাপ 5টা পয়েন্ট দিচ্ছে, আশীর্বাদ 5টা পয়েন্ট দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যে কতটা বিশ্বাস করব এআইকে সেটাই প্রশ্নের মুখে এখনো। এআইকে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই, কারণ এআইটা পুরোটা চলে হচ্ছে তথ্য নির্ভরে। যে ডেটাগুলো ওর কাছে আছে, তো আচ্ছা এআই কিন্তু ভাবতে পারেন, ও কিন্তু তোমাকে মানে এটা অনেককে আমাদের সবাইকে এআই গ্যাস খাওয়ায় আর কি, হ্যাঁ ভাই তুই সেরা, তোর থেকে ভালো কিছু নেই। বাট কিন্তু এটা হ্যাঁ ঠিক আছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা বলছে না, এটাও ভাবছেও না, ও ভাবতে পারে না, ওর কোনো ইমোশনস নেই, ও একটা পাষাণ হৃদয় মানুষ। যাকে তো এইটা পুরোটা তৈরি হচ্ছে, আমি যে বলেছিলাম যে 5টা প্যারামিটারে যখন আমরা চেক করি একটা এআই কে যখন এভালুয়েট করি, একটা 5টা প্যারামিটার, তার মধ্যে একটা থাকে টোন। টোনটা যেন ভালো হতে হয়, পজিটিভ টোন হতে হয়, এটা সময় বলা থাকে। এই পজিটিভ টোনটার জন্য কিন্তু এবার বিশ্বাসযোগ্যতাটা আমি বললাম, বিশ্বাসযোগ্যতা হচ্ছে তুমি ফাইনাল কলটা নেবে, তোমাকে রিসার্চ করতে হবে যে মালটা ঠিক বলছে কি ভুল বলছে, এবং তার জন্যই কখনোই সবসময় হিউম্যান ফিডব্যাকটা প্রয়োজন। যে কোনো এআই এভলিউশনে, এআই সার্চের যে তোমাকে যেটা দিল, তোমাকে সেটাকে এভলিউট করার জন্য হিউম্যান লাগবে, যে এক্সপার্ট এই ডোমেনটায়। এবং তোমাকে এইটাও বুঝতে হবে যে তুমি কিভাবে সার্চ করলে, তুমি এআই কে কি করে ইনস্ট্রাক্ট করলে ও তোমাকে সব থেকে নির্ভুল উত্তরটা দেবে। ওই বোঝা গেল? প্রম্পট ঠিকঠাক দিতে হবে। প্রম্পট শুধু না, যেমন অনেকগুলো পদ্ধতি আছে। যেমন আমি একটা ছোট একটা প্রসেস বলতে পারি। তোমরা কেউ প্রোগ্রামিং করেছো কখনো এআই দিয়ে? হ্যাঁ। কতগুলো ভুল এসছে? ভুল তো আসেনি, ঠিকই মানে দিয়েছে। বড় প্রোগ্রামিং না ছোট প্রোগ্রামিং? আমি একটা প্রোগ্রামিং 800 লাইন আছে, 80টা না, আমি ওখানে তো 80টা লাইন কপি পেস্ট করবো না, ওটাকে আমি ডিবাগ করার জন্য ছোট ছোট ভাগ করব, সেইভাবে করলেই। হ্যাঁ, আরেকটা উপায় আছে, যেটা আমি মাঝে মধ্যে করি আর কি। সেটা হচ্ছে গিয়ে আমি প্রোগ্রামিংটা নিয়ে আমি আরেকটা রিজনিং এ সেই প্রোগ্রামিংটাতে খুঁজে বার করতে চাই কোথায় ডিবাগিং গুলো আছে, যেটাকে আমরা বলি মাল্টি স্টেপ রিজনিং আর কি। সেখান থেকে ডিবাগিং গুলো খুঁজে বার করলাম, করে সেটাকে আমি এজেন্টিক দিয়ে সেটাকে আমি এডিট করলাম, করে আমি আবার রিরান করলাম, করে দেখলাম যে 2-1 এরর আসছে। আবার সেই বাগগুলো আমি আরেকটা মাল্টি স্টেপে ডিবাগ করে আমি ফাইনালি রান করলাম। পুরোটা আমি করিনি, পুরোটা এআই করেছে, বুদ্ধিটা খরচ করেছি আমি। তো এরকম বিভিন্ন সব পদ্ধতি আমরা ব্যবহার করি অনেক সময়। আমরা এরকম হয় যে একটা অঙ্ক কষার জন্য আমি যদি জানি যে অঙ্কটা প্রচুর মাল্টি স্টেপ আছে, আমি একটা স্টেপ একটা মডেলকে দিয়ে করাবো। যেমন তোমরা হয়তো নাম শুনেছো অ্যানথ্রোপিক বলে, অ্যানথ্রোপিকের নাম শুনেছো তোমরা? হ্যাঁ স্যার, ওই ক্লড যে কম্পিউটার ক্লড, কিন্তু ক্লডের ওপাস 4 বলে একটা নতুন মডেল বার করেছে। ওপাস 4 মডেলটা খুব শক্তিশালী একটা মডেল, যেটা রিজনিং মোড আছে।
তো ওখান থেকে কিন্তু তারও ডিবাগিং এ ভুল হয়। একটা এআই কতটা ঠিক হতে পারে? এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে শক্তিশালী এআই মডেলের নাম বলতে পারো তোমরা কেউ? সব থেকে বড়টার নাম বলতে পারবে? সব থেকে লার্জ মডেল যেটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে ওপেনএআই এর O1 মডেল। তুমি ব্যবহার করেছিল O1? খুব বিরক্তিকর একটা মডেল স্যার, যেটা কি ওই ওপেন সোর্স করে দেওয়া হলো হাগিং ফেসে, ওইটা? না না না, ওয়ানটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ওটা খুব বিরক্তিকর ছিল। একটা অঙ্ক করতে দিয়ে বসে থাকতে হতো অনেকক্ষণ ধরে, করে রে বাবা করে রে, এরকম করতে হতো। সব থেকে লার্জ মডেল ছিল, বাট সব থেকে পাওয়ারফুল মডেল, যেটা পৃথিবীর সব থেকে পাওয়ারফুল মডেল, সেটা কেউ জানো তোমরা কি? একটা তো ছিল কি ডিপসিক ছিল। ডিপসিক অনেক মানে ডিপসিক যেটা তুমি বলছো 82301 যেটা আর কি, ওটা মোটামুটি মানে খুব একটা ভালো রিজনিং মডেল নয়। আরেকটা আছে ওই গিটহাবে ইউজ হয় কোপাইলট বলে, ওটা একদম বেসিক, ওটাগুলো বেসিক লেভেলে। পৃথিবীর সব থেকে অ্যাডভান্স মডেলের নাম হচ্ছে কি এখনো পর্যন্ত তৈরি করা গেছিল, সেটা হচ্ছে O3 Pro। কিমি K2 থেকে আমি বলবো যে O3 Pro, কারণ O3 Pro এখন চ্যাট জিপিটি মানে যেটা ওপেনএআই ছিল সেটা O3 Proটা বন্ধ করে দিয়েছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি বলে যে চ্যাট জিপিটি 5 Pro সেটাই অ্যাকচুয়ালি O3 Proটাকে বড় করেছে। ডিসকন্টিনিউড কেন করা হলো? খুব ভয়ানক একটা প্রশ্ন। সিডি ফর ইমেজ জেনারেশন, তোমরা কি কেউ জানো ওপেনএআই এই O3 Proটাকে কেন বন্ধ করে দিল হঠাৎ করে? এই ঘটনাটা তোমরা কেউ জানো? একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। মডেলটাকে ট্রেনিং, আমি যেমন বললাম যে আমরা মডেলকে টেস্টিং করি, তো আমাদের কাছে বিভিন্ন কোম্পানিজ আসে, কিন্তু ওপেনএআই কখনো ওরা নিজেদের ট্রেনিং নিজেরাই করে, কখনো কারোকে দিয়ে ট্রেনিং করায় না। তো ওরা নিজেরাই ট্রেনিং করাচ্ছিল ল্যাবে ওদের। তা অনেকগুলো মডেলকে ট্রেনিং করাচ্ছিল, যে ইনস্ট্রাকশন ছিল এইটা যে তুমি 3টে অঙ্ক করবে, 3টে অঙ্ক করার পর তুমি নিজেই নিজেকে শাটডাউন করে দেবে। দ্যাট ওয়াজ দ্য ইনস্ট্রাকশন। অনেক সময় শাটডাউন হয় না, অঙ্কগুলো করে বসে থাকে, অনেক সময় 2টো অঙ্ক করে শাটডাউন হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু O3 Pro একটা অদ্ভুত ঘটনা ঘটিয়ে ফেলেছিল। তোমরা জানো ঘটনাটা কি ঘটেছিল? ও ইনস্ট্রাকশনটা চেঞ্জ করে দিয়েছিল। ওকে যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল 3টা অঙ্ক করার পর শাটডাউন হয়ে যাবে, হচ্ছে না, ও ইউজারের ইনস্ট্রাকশন চেঞ্জ করে দিয়েছিল। ও সেটা লিখে দিয়েছিল যে না 3টে নয়, আমি 10টা অঙ্ক করার পর আমি শাটডাউন হবো বলে অঙ্ক করতে শুরু করে দিয়েছিল। এবার এখানে একটা মৌলিক প্রশ্ন আছে, টার্মিনেটর ওরকম কিছু না, বাট একটা মৌলিক প্রশ্ন যেটা বহুদিন ধরে GPT-5 রিপ্লেসড O3 নয়, মানে GPT-5 Pro যেটা, GPT-5 Pro একমাত্র জিপিটির যেটা একদম প্রো ভার্সন যেটা আছে সেটার সাথে দেওয়া হয় আর কি। তা ওটা বলা হচ্ছে যে ওটা O3 Pro এর কন্টিনিউশন, কিন্তু আমি স্টিল বলবো যে O3 Pro ওয়াজ O3 Pro, কারণ O3 Pro যে অদ্ভুত সুন্দর ছিল, মানে অদ্ভুত ভালো মডেল ছিল। আরেকটা ছিল কার্সার এআই বলে। হ্যাঁ, কিন্তু O3 Pro এর সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রথম যেটা হচ্ছে কি মেশিন কিছু নতুন করে তৈরি করতে পারে কিনা, যেটা সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আমাদের কাছে যে উত্তরগুলো সে দেয় সেগুলো অলরেডি কোথাও না কোথাও আছে, সেখান থেকেও খুঁজে দেয়। কিন্তু তোমরা কি জানো এই জাস্ট অগাস্ট মাসের ঘটনা, একটা বহুদিনের একটা আনসলভড ম্যাথমেটিক্যাল নাম্বার থিওরির প্রবলেম একজন কম্পিউটার সায়েন্টিস্ট চ্যাট জিপিটি 5 Pro, যেটাকে বলা হয় যে O3 Pro এর কন্টিনিউশন থেকে মানে ও সলভ করে দিয়েছে একটা আনসলভড ম্যাথমেটিক্স এর প্রবলেম। ইউএস এর একজন প্রফেসরই, হ্যাঁ মানে কম্পিউটার সায়েন্টিস্ট আর কি। হ্যাঁ, তো এইখান থেকে একটা মৌলিক প্রশ্ন শুরু হচ্ছে আমাদের, যে মেশিন কি নতুন করে ভাবতে পারে? আমরা জানি না, কিন্তু আমরা এইটুকু জানি যে আমাদের কাছে অলরেডি অনেক জিনিসপত্র আছে যেগুলো দিয়ে আমরা মেশিনকে অনেক বেশি সুবিধাজনক ভাবে কাজ করাতে পারি। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে, অনেকটা টাইম হয়ে গেল, এবার আমাকে যেতে হবে। দুটো প্রশ্ন আছে স্যার। একটা তো
হ্যাঁ স্যার, একটা হচ্ছে যে যখন ওই আপনি RLHF এর কথাটা বলছিলেন, আমার নেটওয়ার্কটা একটুখানি সমস্যা হয়েছিল, আমি মানে কেটে গেছিলাম কল থেকে। তো সেটা যদি একবার একটুখানি বলে দেন শর্টে, এটা একটা জিনিস। 2 নাম্বার হচ্ছে যে O3 মডেলটা যেভাবে মানে ও কিভাবে ইউজারের ইনস্ট্রাকশনটা মানে চেঞ্জ করলো, মানে সেটাও কি মানে ওই টোকেন মানে ওইভাবেই কাজ করলো যেভাবে আপনি বললেন যে ডক সার্কিউটটা যেভাবে হলো ওইভাবেই কি কিছু হলো? এটা এই দুটো। আর একটা কোশ্চেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে মানে একটা আমার প্রশ্ন আছে যে আমরা এখনো এইটাই বুঝে উঠতে পারি না যে ইন্টেলিজেন্সটা আসলে কিভাবে কাজ করে, মানে হিউম্যান ইন্টেলিজেন্স। তো সেখানে আমি যদি ধরে নিই যে আর্টিফিশিয়াল এটা সত্যি ইন্টেলিজেন্ট, তাহলে কি মানে আমাদের এটাই ভাবতে হবে যে ইন্টেলিজেন্ট যে ব্যাপারটা সেটা পুরোটাই একটা কম্পিউটেশন, ক্যালকুলেশন বা প্রবাবিলিটি, এটাই। মানে এই তিনটে প্রশ্ন আছে। আচ্ছা, আমি এক করে একটুখানি বলি। প্রথম কথা, তুমি যেটা বলে RLHF, সেটা হচ্ছে কি রেইনফোর্সমেন্ট লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক। মানে মূল যে কাজটা এখানে তৈরি হয় সেই কাজটা আর কিচ্ছু না, সেটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে একটা মডেলের রেসপন্সগুলোকে এভালুয়েট করে ওকে বলছি, না ভাই তুই এটা ঠিক বলছিস না, তুই এটা ভুল বলছিস, ওকে এটা ভালো, এটা বেশি ভালো। এইটা একটা খুব ইমার্জিং একটা চাকরির একটা জায়গা তৈরি হয়েছে ভারতবর্ষে, ভারতে দক্ষিণ এশিয়ায়, এবং যার পে স্কেল খুবই ভালো, মানে অন্তত ভারতবর্ষে অন্যান্য আইটি সেক্টরের থেকে অনেকটাই বেশি। আর এটা গেল RLHF এর ঘটনা। এবার হচ্ছে কি করে ইনস্ট্রাকশনটা চেঞ্জ করলো। এই মডেল ট্রেনিং এর জন্য যেভাবে মানে ট্রেনিং এর জন্য ওরা যেভাবে মডেলটা ব্যবহার করছিল, ওরা বিস্তারিত আলোচনা করেই নি এটা নিয়ে। স্যাম অল্টম্যান যে আছেন, যে সিইও, সে খালি, এবং সে এটা স্বীকারও করেন অনেকদিন, এটা অ্যাকচুয়ালি বেরিয়েছিল একটা জার্নালে, যে কিভাবে ধারণা করা হচ্ছিল যে টোকেন থেকে না, এটা অ্যালগোরিদমে চেঞ্জ করেছিল। যে অ্যালগোরিদম, যে ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম দিয়ে সে জিনিসটা বোঝে, ওই অ্যালগোরিদমে সে চেঞ্জ করে দিয়েছিল O3 Pro নিজে নিজে, যেটা আরো ট্রিগারিং ছিল, যেটা একটা হুইসেল ব্লোয়ার ছিল। আমরা হুইসেল ব্লোয়িং বলি জিনিসটাকে। এবং এই প্রশ্নটার পরই ইউরোপিয়ান এথিক্স কমিটি যেটা আছে, যেটা বলে যে কতটা এআই নিয়ে গবেষণা করা উচিত এবং কতটা এআই নিয়ে গবেষণা করা উচিত নয়, সেইটা কিন্তু হয়। তো সেই জিনিসটা কিন্তু এখানটায় একটা বিরাট বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল। তুমি তারপর যে প্রশ্নটা করলে যে মানুষের কি করে ভাবনা চিন্তা, তাই তো? হ্যাঁ স্যার, মানে আমার এটা ছিল যে আমরা এখনো ইন্টেলিজেন্ট ব্যাপারটা ঠিকঠাক করে আমরা এখনো ডিফাইন করে উঠতে পারিনি। এবার যদি ধরি যে যেসব জিনিস দিয়ে আমরা একটা মানুষকে ইন্টেলিজেন্ট বুঝি, মানে সে অঙ্ক ভালো পারে, ফিজিক্স বোঝে, বিশাল খেলাধুলো পারে, এদিকে বিশাল সাহিত্যে জ্ঞান, ডিডাকশন খুব ভালো, মিউজিক বোঝে। এবার আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটাকে একদম সত্যি ধরে নিই যে একটা মেশিন সত্যি ইন্টেলিজেন্ট, তো সেটা তো একটা পুরোটাই কম্পিউটেশন চলছে, মানে ক্যালকুলেশন, আপনি যেটা বললেন যে ম্যাথমেটিক্স। তো তাহলে কি এটাও ধরে নিতে হবে যে মানুষের যে ইন্টেলিজেন্স সেটাও পুরোটাই জাস্ট এই কম্পিউটেশন, মানে এর বাইরে আর কিছুই না? আচ্ছা, আমি একদম টিউরিংকে কোট করবো, অ্যালান টিউরিংকে কোট করবো। মানে অ্যালান টিউরিং এই ঠিক এই প্রশ্নটা এরকম প্রশ্নটাই বলেছিলেন। মানে মূল প্রশ্ন ছিল যে ক্যান মেশিন থিঙ্ক, তাই তো? এটা তো মূল প্রশ্ন, ক্যান মেশিন থিঙ্ক। কিন্তু টিউরিং এইটাকে প্রশ্নটাকে পরিবর্তন করে দিয়েছিল। ও কি বলেছিল জানো? বলেছিল ক্যান আ মেশিন ডু হোয়াট উই অ্যাজ থিঙ্কিং এন্টিটিস ক্যান ডু। ভালো করে বলছো, ক্যান মেশিন ডু হোয়াট উই অ্যাজ থিঙ্কিং এন্টিটিস ডু। ও তখন এইটা প্রশ্নটা করেছিল উল্টে। এবার তখন প্রশ্ন আছে উই অ্যাজ থিঙ্কিং এন্টিটিস হোয়াট উই ডু, তাই তো? মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষ কিভাবে চিন্তা বা যুক্তি বিচার করার ক্ষমতা অর্জন করতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। বাট অ্যালান টিউরিং যেটা বলেছিলেন সেটা হচ্ছে গিয়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের চেতনা গড়ে উঠতে 3টে উপাদানের প্রয়োজন হয়। মানে সেটা হচ্ছে গিয়ে একটা জন্মের পর একটা শিশুর চেতনা, ঠিক আছে? ঠিক আছে, শিশুটার বয়সে বড় হওয়ার সাথে সাথে যে শিক্ষা প্রাপ্ত হয়, এবং প্রত্যক্ষ শিক্ষা ছাড়া, মানে একদম মানে প্রত্যক্ষ শিক্ষা ছাড়া পরিবেশ থেকে যে অভিজ্ঞতা বা শিক্ষা লাভ করে, এই 3টে মূল বিষয় একটা মানুষের চেতনা তৈরি হয়। এইবারে কম্পিউটার মানুষের মতো বুদ্ধিমত্তা সঞ্চারিত করার জন্য একটা শিশুর চেতনাকে অনুকরণ করতে হবে।
তার জন্য কম্পিউটারে লাগবে টুরিং এর ভাষা, যেটা বলা চাইল্ড প্রোগ্রাম। সেটা কম্পিউটারের কি করবে, যে ন্যূনতম যে বুদ্ধিমত্তার সঞ্চার ঘটাবে। আর ঠিক তেমনি জন্মের সময় একটা শিশু যেমন করে চেতনা তৈরি করে ওঠে, সেটা সেই জ্ঞান যেটা সে উত্তরাধিকার সূত্রে পায়, সেইটা শিক্ষার মধ্যে দিয়ে সেটা সে কম্পিউটারের মধ্যেও সেভাবে দেবে। তো বিষয়টা হচ্ছে কি, এই ঘটনাটা পর আমি তখন ক্লাসের প্রথম দিকে যেটা বলছিলাম, যেটা প্রায় 70 বছর কেটে গেছে, 90 বছর সরি, এবং আমরা যেখান থেকে শুরু করেছিলাম ওখানে দাঁড়িয়ে আছি, একটু আমরা এগোতে পারিনি। তবে মূল যে ঝামেলাটা যেটা নিয়ে তৈরি হচ্ছে আর কি, ঝামেলাটা তখনও ছিল, এখনো আছে, যে একটা মেশিনকে আমরা অবশ্যই আমি একটু বলে দিই এটা। ওকে ফাইন, গুড। তো বিষয়টা হচ্ছে কি, যে মূলত 4টে ডাইলেমার মধ্যে মানুষ ভাবছিল যে মেশিন কি করে ভাবাতে পারে। একটা হচ্ছে কি থিঙ্কিং হিউম্যানলি, নাকি থিঙ্কিং র্যাশনালি, নাকি অ্যাক্টিং হিউম্যানলি, নাকি অ্যাক্টিং র্যাশনালি। একটা মেশিন কি করবে, মানুষের মতো করে ভাববে, নাকি র্যাশনালি ভাববে, মানে যুক্তিগতভাবে ভাববে, না মানুষের মতো ভাবার অভিনয় করবে, না যুক্তিমনস্ক ভাবার অভিনয় করবে? তোমাদের কি মনে হয় 4টার মধ্যে কোনটা বেটার? যুক্তি দিয়ে ভাবার অভিনয় আমার ঠিক মনে হয়। এখন এটা আমরা কেউ জানি না, এটা নিয়ে এখনো মারামারি কাটাকাটি চলছে, সেটা আলাদা ব্যাপার। বাট ঠিক আছে, বলছি 4টে একসাথে করাটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, এবার ঋত্বিক কুলাবি, ঋত্বিক কি প্রশ্ন ছিল বল? ঋত্বিক তো নাকি? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? সৈকত একবার হাত তুলে, সৈকত বলো। সৈকত দাস তো নাকি? আচ্ছা, কারোর আর কোনো প্রশ্ন আছে? স্যার কোনো বই বা কিছু শেয়ার করতে পারবেন যাতে এই জিনিসপত্রগুলো নিয়ে আর একটুখানি মানে ঘাটাঘাটি করা যায়? আচ্ছা, এইটা নিয়ে যাবতীয় যা বলার, তোমরা সবাই নির্মাল্য স্যারকে তো চেনো, নির্মাল্যদাকে। তো নির্মাল্যদা এটা নিয়ে যাবতীয় তোমার সাথে আলোচনা পরবর্তীকালে করবে। আপাতত আমি আমার লিঙ্কডইনটা, আচ্ছা দিয়া আছিস? দিয়া আছে? আচ্ছা দিয়া, আমি জাস্ট তোকে আমার লিঙ্কডইনটা আমি একটু পাঠিয়ে দিয়েছি একটু বাবা, ঠিক আছে? বাকি আমি লিঙ্কডইনটা তোমরা আমার সাথে কানেক্ট হও, আমি সেখানটায়, আর বাকি যাবতীয় যা নির্মল স্যার আলোচনা করবে। এখানে যদি আর কোনো প্রশ্ন থাকে তোমাদের, আজকে যে আমি যে আলোচনা করার চেষ্টা করলাম একটা, এখানে এটা অনেক বড় একটা টপিক, মানে এটা মানে খুব একটা আমি একটু জাস্ট ছুঁয়ে গেছি, তো হয়তো অনেকটা আলোচনা করা হয়নি, সেটা তো কখনো আবার আলোচনা করা যাবে। কিন্তু যতটুকু আলোচনা করা গেছে তার মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে সেটা আমাকে বলতে পারো। স্যার O3 মডেলটার কারেন্ট সিচুয়েশন কি? ডিসকন্টিনিউড, মানে অফিশিয়াল ডিসকন্টিনিউড, বাট বলা হয় যে GPT-5 Pro সেটাকে রিপ্লেস করে দিয়েছে। ওই O3 মডেলটাকে AI এর থ্রুই রিক্রিয়েট করা যায় না? মানে দুটো মডেল তো জানাই আছে, তাহলে তো যে কেউ পারে আজকে ডেটে। যে বিষয়টা হচ্ছে কি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি যখন আলোচনা করছিলাম, ওকে, শুধু ডেটা সেট, আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা মডেলের ক্ষেত্রে, যেটা হলো চেইন অফ থটস। একটা অঙ্ক সলভ করতে হবে, একটা প্রবলেম করে সলভ করতে হবে, তার একটা ব্লুপ্রিন্ট আমরা মাথায় তৈরি করি না আগে? ওই স্যার, ওই যেটা বলছিলাম না, রিলেশনাল যে স্ক্রিনিং, ওটাই যদি হয়ে যায় তাহলেই তো সব হয়ে যাচ্ছে। ব্যাক ক্যালকুলেশনে ফেলে দিলেই তো হয়। আপনি এইমাত্র ওপেনএআই এর যে কোনো মডেলের থিংকিং ওপেনএআই কোনোদিন শেয়ার করেনি কারোর সাথে। আচ্ছা, কোনোদিন শেয়ার করেনি। যেমন আমি তোমাকে দেখাচ্ছিলাম একটু আগে যে জেমিনাই এর যেটা আছে, আমি জাস্ট তখন স্ক্রিনশট দেখালাম, জেমিনাই এর এআই স্টুডিওতে তুমি যদি যাও তাহলে তুমি দেখতে পাবে জেমিনাই কি করে থিংকিংটা করছে, এটা দেখিয়ে দেয়। বা অ্যানথ্রপিকের ক্ষেত্রে তাই।
ওপেন এআই কখনো, ডিপসিক তো পুরো ওপেন সোর্স, ডিপসিকটা পুরো সহজে দেখা যায়, ওপেন এআই কখনো শেয়ার করেই নি যে কিভাবে এটা দেখা যাচ্ছে। তো এইখানটা একটা অস্পষ্টতা আছে এবং তার জন্য এটা কখনো তৈরি করা সম্ভব নয় O3 মডেলটা কোনোভাবে কিছু, যতক্ষণ না যদি না ওরা কন্টিনিউ করতে চায়। আমার মনে হয় যে আগামী 10 বছর এআই এর ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, কারণ আমি এই কথাটা আমি বলছি কারণ আমি মানে একটুখানি ভেতরে গিয়ে কাজকর্ম করছি, তো অনেকগুলো জিনিসপত্র আমি দেখছি অলরেডি, আমাদের কাছে কিছু প্রোটোটাইপ তৈরি করা হয়েছে। আমরা এই সায়েন্স ফিকশনে যেগুলো পড়েছিলাম না ছোটবেলায়, তার অনেকগুলো সত্যি হচ্ছে আগামী 10 বছরের মধ্যে। স্যার তাহলে একজন এআই কে তো ফার্স্ট অফ অল ডেটা সিকিউরিটি পার্টটাকে আগে সবার আগে মানে সিকিউর করতে হবে। যেই এআই মডেল নিয়ে কাজ করতে মার্কেটে আসবে তাকে ডেটা সিকিউরিটি বা ডেটা প্রোটেকশনটা সবার আগে হ্যান্ডেল করতে জানতে হবে। অনেকগুলো গন্ডগোল আছে, অনেকগুলো অস্পষ্টতা আছে। প্রথম অস্পষ্টতা হচ্ছে কি পুরোটা একটা ইন্টারনেটের তথ্যলব্ধের উপর কাজ করবে, এটা খুব অস্পষ্ট একটা বিষয় হয়ে যাবে যে যাবতীয় যা তথ্য সেটা আমরা নির্ভর করবো ইন্টারনেটের উপর। যার ডিজিটাল ফুটপ্রিন্ট ছাড়া কোনো ভার্চুয়াল প্রেজেন্স আর এখন ফিজিক্যাল প্রেজেন্সই থাকবে না। যে ধরনের কন্টেন্ট এখন মানে টোটাল মানে অ্যাভেলেবেল, তাতে তো কনফিউশনই বেশি। মানে আপনি যেটা এই যে হিউম্যানের কনসেপ্টটাই তো বদলে যাচ্ছে। যদি শুধু ডেটা সেটের উপর ভিত্তি করে এআই জাজ করে, তাহলে পুরো কেসটাই তো সোসাইটির পুরো উল্টো কেস এআই শো করে দেবে এই মুহূর্তে অনলাইনে। যেটা যে হিসেবটা আমি বললাম একটু আগে মনে আছে যে এই RLHF রেইনফোর্সমেন্ট লার্নিং উইথ হিউম্যান, যে একটা মানুষ তাকে বলছে যে এটা ঠিক না এটা ভুল। আজ থেকে সম্ভবত বেশি দিন না, 20 বছর 25 বছর পর এটাও দরকার হবে না, কারণ তখন একটা এআই নিজে নিজে শিখে যাবে কি করে ট্রেন করতে হয়। সুপারভাইজ মেশিন লার্নিং এ অ্যালগরিদম নিয়ে কিছু করতে পারি, ওই যেটা বাইনারি ট্রিজ, ডিসিশন ট্রিজ। তোমার প্রশ্নটাই বুঝলাম না, বাইনারি ট্রিজ বা এটা নিয়ে ডিসিশন ট্রিজ কি করতে চাও তুমি? এটা নিয়ে তোমার মিউট আছে সম্ভবত, মিউট করা তোমার। যেটা বলছিলাম, তোমরা কি জানো অলরেডি এখনই এআই এর বেশ কিছু রোবট তৈরি করা গেছে, যেমন রান্না করার জন্য রোবট তৈরি করা গেছে একটা অলরেডি, সেটা বিক্রিও হচ্ছে, মার্কেটেও বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান কারেন্সিতে 30,000 টাকা মতো দাম। এআই পেট পাওয়া গেছে, জানো কি তোমরা? একটা যেখানে অনেকগুলো মানে যা স্ক্রিনের মধ্যে টাচ করে গেম খেলে, যে শরীর খারাপ করলে যে নিয়ারেস্ট জায়গায় এসএস পাঠাবে, সেটার দাম হচ্ছে কি ইন্ডিয়ান টাকা 58,000 টাকার মতো দাম। তোমরা কি জানতে এগুলো অলরেডি তৈরি করা হয়ে গেছে আমাদের কাছে? দেখেছো কখনো এআই পেট? সার্চ করে দেখবে, এই ক্লাসটার পর এখন সার্চ করে দেখবে ইউটিউবে এআই পেট বলে, ওকে তৈরি করা গেছে অলরেডি, যেটা বিক্রি হয় মানে অ্যামাজনে পাওয়া যায় আর কি। স্যার একটা কথা জিজ্ঞেস করবো, আলটিমেটলি হ্যাঁ একেবারে ক্লিয়ার কাট আনসার করবেন একদম, যেটা আপনার এক্সপিরিয়েন্স একদম ক্লিয়ারলি। কারণ আমিও এই কোশ্চেনটা লাস্ট অফ অল একটা জায়গাতেই আমরা ঠিকে যাচ্ছি, যে কোনো সেক্টরেই মানে আসছি, সেই সেক্টর এআই কেই মানে লাস্ট অফ হ্যান্ড ওভার করে দিয়ে পরে ক্ষান্ত হচ্ছে আর কি এই মুহূর্তে যা মার্কেট সিচুয়েশন। তাহলে একটা পাবলিক আদার ফেসগুলো ফার্স্ট মানে যে ইন করছে ইন্ডাস্ট্রিতে, সে ওইগুলোকে কেন সিলেক্ট করবে? সে তো অনলি এআই অ্যান্ড সিকিউরিটি পার্টটা নিয়ে ইন করবে, বাকিগুলো তো পরেও টুকটাক যতটা কাজে লাগাতে পারলো ব্যাক এন্ড সাপোর্ট বা এক্সট্রা সাপোর্টিভ ওয়ের মানে ক্রিয়েশনের জন্য ওগুলা হয়তো শিখে নিল। তা তো শুধু অনলি এআই হ্যান্ডেল করতে জানলে হলো। যে কন্টেন্টের যার একটু নলেজ আছে, কন্টেন্ট ক্রিয়েটিভিটির যার একটু নলেজ আছে, সে তো ওই এআই নিয়েই শুধু খেলবে, আর তো কোনো কিছুরই প্রয়োজন নেই মার্কেটে যা দেখছি হিসেব মতো। সবই তো সেই এআই গ্র্যাব করছে ধীরে ধীরে। আর যা প্রত্যেক স্যারের কাছে একটা জিনিসই পাচ্ছি, সেটা হচ্ছে আগামী 5 বছর বাকি ফিল্ডগুলো এখনই আমরা দেখতে পাচ্ছি যা দুরবস্থা শুরু করে দিয়েছে মানে এআই এর জন্যই। প্রায় তো কাজ তো ম্যাক্সিমাম এআই থ্রুই হচ্ছে। তাহলে কি করা যায়? একটা ক্যান্ডিডেট করবেটা কি, আলটিমেটলি করবেটা কি, ভাববেটা কি শুরুতে? যারা হয়তো একেবারে নভিস, তারা হয়তো যে কোনো একটা সেক্টরে ঢুকে যাচ্ছে ঠিক কথায়, কিন্তু সেটাও তো সেই আলটিমেটলি এআই ঠেকাচ্ছে। তাহলে এআই দিয়েই তো আলটিমেট মার্কেটটা ইয়ে করবে, ভ্যারি করবে। আলটিমেটলি 2 বছরের মধ্যেই পুরোটা এআই ডিপেন্ডেন্সি তো কাজ করছে যা দেখা যাচ্ছে। সত্যি কথা বলবো? হ্যাঁ, একেবারে ক্লিয়ার বলবেন স্যার, আপনার পিওর এক্সপিরিয়েন্সটা বলবেন।
মানে আমরা সবাই কিন্তু এইটুকুর জন্যই এখানে ওয়েট করছি যে অ্যাকচুয়ালি চলছেটা কি হচ্ছে না। আমার কাছে এটা কোনো উত্তর নেই, সত্যি কথা বললাম একদম। আচ্ছা, কারণ আমি জাস্ট ছোট একটা উদাহরণ দিই। 2024 সালে প্রথম আমি একটি ইউরোপিয়ান কোম্পানি, যার নাম মাইক্রোওয়ান, সেখানে আমি কাজ করতে শুরু করি অ্যাজ এ ম্যাথামেটিক্যাল সায়েন্টিস্ট। সেখানে কাজ করতে গিয়ে আমার প্রথম মনে হয়েছিল যে যাই হয়ে যাক, যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যারা সাবজেক্ট ডোমেনটা অনেক বেটার জানে, তাদেরকে কখনো এআই রিপ্লেস করতে পারবে না, কারণ তাদের সুপারভিশন ছিল এআইটা তৈরি করা যাবে না। এবং তারপর আমি 2025 সালে আমি এবছরই আমি টিউরিং এ আমি জয়েন করি। টিউরিং আরো একটু পুরোনো কোম্পানি, টিউরিং একটু বড় কোম্পানি, যেহেতু মাইক্রোওয়ান খুব ছোট একটা কোম্পানি ছিল, আমার একটা স্টার্টআপ কোম্পানি ছিল, টিউরিং এ জয়েন করি। আমি নামগুলো বলতে পারবো না, বাট আমি অনেকগুলো বড় বড় এআই কোম্পানির সাথে আমি তাদের প্রোটোটাইপ চেক করে তাদের সাথে কাজ করেছি, অ্যালগরিদম সেট করেছি, ইত্যাদি ইত্যাদি কাজ করেছি। তো সেখানে কাজ করতে আমি একটা জিনিস বুঝেছি যে এই যে আমি যেটা 2024 সালে হয়েছিলাম যে আমরা সেফ থাকি, এটা নয়। আমরা বুঝতে পারছি যে যেভাবে অ্যালগরিদমগুলো আস্তে আস্তে ডিজাইন করছে, সেখানটায় এই লার্নিংটাও নিজে নিজে করতে হবে কয়েক বছর পর থেকে। সেটা 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, বাট পারবে ইন্ডিয়া কালচার। একটা জিনিস যেটা বারবার সব জায়গা থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে কি, এআই এর গবেষণা হোক কিন্তু সেটা নিয়ন্ত্রিত হোক। এখন যে গবেষণাটা চলছে, দিস ইজ আ এআই ওয়ার ইজ গোয়িং অন। দিস ইজ অ্যান এআই ওয়ার গোয়িং অন। কে কত তাড়াতাড়ি কত ব্রিলিয়ান্ট মডেল তৈরি করবে। যেমন আমরা সবাই জানে যে ওপেন এআই অনেক এগিয়ে গেছে বাকিদের থেকে, কয়েক আলোকবর্ষ এগিয়ে গেছে হয়তো, কিন্তু অ্যানথ্রোপিক বলে যে কোম্পানিটা, ক্লড বলে, সে দুর্দান্ত একটা কামব্যাক করেছে, একটা বায়োলজির জন্য একটা অদ্ভুত মডেল তৈরি করেছে। তো এই এআই ওয়ারটা চলবে। এবার বিষয়টা হচ্ছে কি, এটার পেছনে না মানে কত টাকা ইনভেস্টেড হয়েছে আমাদের কোনো আইডিয়া নেই। বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার্স ইনভেস্টেড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো তো দ্যাটস ভেরি ভেরি মাচ মানে খুব একটা মানে আমাদেরকে মানে আশু কর্তব্য হচ্ছে কি আমাদেরকে এআই এর সাথে কমফোর্টেবল হতে হবে। আমি জাস্ট এইটুকু বলতে পারি, আর কিছু না। মানে আই এম রিয়েলি সরি টু সে, বাট সত্যি তোমার প্রশ্ন রেসপন্ড করতে আমি এটা কারোর কাছেই আছে কিনা, আনটিল আনলেস তুমি একদম পিরামিডের টপে বসে আছো। আর কারো কোনো প্রশ্ন আছে? সুপারভাইজ লার্নিং এর অ্যালগরিদমস গুলো নিয়ে কি কোনো আলোচনা করা যেতে পারে, বা ওইগুলোর ক্লাসিফিকেশন যেগুলো? অবশ্যই আমি আলোচনা করবো, কিন্তু আজকে তো আর সম্ভব হবে না কোনোভাবেই। আরেকদিন আমরা নিশ্চয়ই আলোচনা করবো। নির্মলদা বাকি যা কিছু বলবে গ্রুপে অবশ্যই আলোচনা আমরা করবো। এটা অবশ্যই আলোচনা করার জায়গা আছে, অনেকটাই জায়গা আছে, কারণ আজকে কিছুই সেরকম করা যায়নি, খুব অল্প একটুখানি আলোচনা হলো। আবার নিশ্চয়ই কখনো আমাদের আলোচনা একসাথে হবে। আর কারো কোনো প্রশ্ন? স্যার বলছি যে এই এআই আর জেন এআই এর মধ্যে মানে বেসিক ডিফারেন্সটা কি? জেন এআই মানে জেনারেটিভ এআই আর কি। জেনারেটিভ মানে যে নতুন কিছু তৈরি করছে আর কি, মানে কোনো কথা ছবি এগুলো তৈরি করছে। আর নর্মাল এআই তো হয় যেমন দাবা খেলছি, এটা আমরা দাবা খেলছি আমার সাথে, স্টক ফিশ এআই। এই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা যে কোনো ইন্টেলিজেন্স হতে পারে, একটা ক্যালকুলেট করছে সেটা হতে পারে, সেটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জেন এআই যেটা জেনারেটিভ মানে ছবি, টেক্সট, তথ্য এগুলো তৈরি করছে, এটাকে জেনারেটিভ এআই বলা হয়। মানে যেখানে আমাকে প্রম্পটিং দিতে হচ্ছে সেটা হচ্ছে জেন এআই, চ্যাট বেসড গুলোকে জেনারেটিভ এআই বলা হচ্ছে। ওকে, আমাদের এই স্ট্রাকচার গুলো শিখলে আমাদের একটা সুবিধা হবে, সেটা হচ্ছে আমাদের প্রম্পট করতে সুবিধা হবে, যে আমরা বুঝতে পারছি কোথায় ফাঁকফোকর গুলো আছে। ঠিক আছে তাহলে
একটা কথা জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, যে আমাদের এআই শিখে মানে এআই এর এই সমস্ত জিনিসপত্র, এআই মানে যা যা জিনিসপত্র রয়েছে, আমরা কেরিয়ারটা কিভাবে তৈরি করব? ওই যে বললাম যে আমাদেরকে আমাদের কাজের মধ্যে এআই কে ইনক্লুড করতেই হবে, আর কোনো অপশন নেই আমাদের কাছে, ট্রাস্ট মি, আর কিচ্ছু নেই। মানে আমাদের যে কোনো কাজে মানে ওই আমাদেরকে কমফোর্টেবল হতে হবে, কারণ আমরা সত্যি হেল্পলেস হয়ে গেছি এখন। মানে আমি একদম এআই এর একদম মানে কোডে, যেটা এই যে বক্তব্যটা বারবার আমরা ফেসবুকে দেখি বা ইনস্টাগ্রামে দেখি বা সোশ্যাল মিডিয়ায় দেখি যে এআই ছাড়া মানে চাকরি চলে যাবে ইত্যাদি ইত্যাদি, যে এই সমস্ত বিষয়টা, তো এটা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন। মানে আমরা একটা মিম দেখছিলাম যে অঙ্কের টিচাররা ক্যালকুলেটর যখন আবিষ্কার হয়েছিল তখন একটা কি বলে মানে বিক্ষোভ করেছিলেন, তো সেই জিনিসটা যদি একটু বলেন। হ্যাঁ, মানে যেমন অটোমেশনেও তো সবার চাকরি চলে যায়নি যখন অটোমেশন শুরু হলো প্রথমবার, ঠিক আছে, কিন্তু হ্যাঁ প্রচুর চাকরি গেছে, এবং সেই চাকরিগুলো গেছে যাদেরকে আর মূল স্রোতে ফেরানো যায়নি, সেটা ভয়ানক বিষয়। অটোমেশনের ফলে দি আমেরিকান ফ্যাক্টরি বলে একটি সিনেমা তোমরা দেখতে পারো, ডকুমেন্টারি সিনেমা নেটফ্লিক্সে আছে, যেটা হচ্ছে অটোমেশনের ফলে গোটা আমেরিকার কি অবস্থা হয়েছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমাদেরকে ওই মূল স্রোত থেকে তো হারালে চলবে না, তার জন্য আমাদের লোডে যেতে হবে। এবার বিষয়টা হচ্ছে কি, এআই কোথায় গিয়ে থামবে এবং কি কি চাকরি নেবে সেটা আমি হয়তো এখন বলতে পারি যে না, সেরকম কিছু না, নর্মাল ডেটা প্রসেসিং আর অফিস ওয়ার্কের চাকরিগুলো নেবে। বাট আমি যদি এটা বলি তাহলে মিথ্যা কথা বলা একটু মিউট করলে বেটার হতো একটু। তো ফলে তো ওটা মিথ্যা কথা বলা হয়েছে। একটু যদি বোঝা যাচ্ছে না কোথায় গিয়ে জিনিসটা থামবে, কারণ লাস্ট আমরা দেখেছি 2020 থেকে 2026 ড্রাস্টিক চেঞ্জেস। বলছি কারণ আমি একদম ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং তার জন্য আমি বলছি, মানে ইন্ডাস্ট্রিতে আমি মিড সিনিয়র লেভেলে কাজ করছি, আমি বলছি এই 5 বছরের চেঞ্জেসটা কিছু ছিল না, এর থেকে বড় ড্রাস্টিক চেঞ্জ আসতে চলেছে, ভয়ানক আসতে চলেছে। তো আমাদেরকে এআইটাকে বন্ধু বানাতে হবে, মানে এটাকে তো ভয় পেয়ে আমি শিখবো না। আমাদের মধ্যে অনেকের মধ্যে এটা আমার মধ্যেও ছিল না, দূর আমি তো হিউম্যান ইন্টেলিজেন্স বিশ্বাস করি, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্বাস করি। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মানে নাহলে এইটা খুব সমস্যা হবে। তো এটাই আর কি। যাকে সবগুলো খুলে দিয়ে এবারে কি করেছে, ডাটাগুলো সিলেক্ট করে ডাটাগুলোকে ভালো করে একবারে স্টিচ করে রাখো, সামনে ডাইনামিক দেখতে চলেছে। সব থেকে বড় ডাইনামিক আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে কি, আমাদের স্পেস সায়েন্স প্রোগ্রামস গুলো অদ্ভুত ভাবে লাভবান হতে চলেছে, আলটিমেট হতে চলেছে। সেটা হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ জটিল অস্ত্রোপচার হয়তো রোবট করে, মানুষ করবে না। জটিল জটিল অস্ত্রোপচার গুলো মানুষ করবে না, কারণ যে কোনো অস্ত্রোপচার অপারেশন যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে গিয়ে একটা হিউম্যান এরার, যার জন্য একটা প্রাণ মরে যেতে পারে। মানুষের ভুল হয়, যন্ত্রের ভুল হয় না, আর যন্ত্রের যখন ভুল হয় সেটাকে আমরা বলি এরার, ভুল নয়। তো ফলে তো ওটার জন্যই একটা প্রচার করে রাখছি যে এই যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে আমাদের এআই এর, এটা শুধু আমি নেব না, আমি এবং সমদীপ স্যার দুজনে নেব। আমি থিওরিটিক্যাল পার্টস কিছু আলোচনা করার চেষ্টা করব, কিছু ম্যাথমেটিক্যাল কিছু পার্টস গুলো দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, মূল বেসিক বিষয়টা আমি এবং এআই এর পার্টটা সমদীপ স্যার নেবেন। এটা আমাদের কাছে খুব ভালো একটা বিষয়।
যে এআই পার্টটা সৌম্যদীপ স্যারই ক্লাস নেবেন। তো আপনারা যারা অ্যাডমিশন নিতে চান তো তাকে জানিয়ে রাখি যে এআই এর বেসিক পার্টটা আমি নেব এবং যেটা অ্যাকচুয়াল এআই যেটা আপনাদের কাজে লাগবে এজেন্টিক এআই ইত্যাদি সেগুলো সৌম্যদীপ স্যার নেবেন। একটা কথা একটু আমি জাস্ট একটুখানি আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, কারণ যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ স্যার, আমি বলছি কোর্স কারিকুলামটা একটুখানি আমার দরকার ছিল, যে কি কি পড়ানো হবে, কি কি এগুলো। অবশ্যই অবশ্যই আপনাকে পৃথা ম্যাডাম পাঠিয়ে দেবেন। পৃথা ম্যাডাম আছেন? দিয়া ম্যাডাম আছেন, দিয়া ম্যাডাম আছেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি, আমাকে একটুখানি পাঠিয়ে দিন। আচ্ছা 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 ঠিক আছে, আপনি তাহলে এই অবশ্যই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে তাহলে সবাইকে তাহলে গুড নাইট। তাহলে আজকে হ্যাঁ এখানে শেষ হোক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে থাকার জন্য, এত রাত অব্দি আপনারা আছেন। থ্যাংক ইউ সৌম্যদীপ স্যার। তাহলে আজকে শেষ করা হোক। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার। খেয়ে নাও তো আমাদের মেসেজ